Back to my channel RN Insights. I am Rima De, your nursing companion and also Norcet 9 110 rank holder. সো এরপর আমরা স্টার্ট করব হচ্ছে পেডিয়াট্রিকেরই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার বা সিএনএস ডিসঅর্ডার, ঠিক আছে। তো ফার্স্টেই আসছি, দ্যাট ইজ নিউরাল টিউব ডিফেক্ট, এনটিডি। হোয়াট ইজ নিউরাল টিউব ডিফেক্ট? অ্যাবনর্মাল ওপেনিং ইন দ্য বোন কভারিং অফ ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। যেটা হচ্ছে ব্রেনটাকে যেটা কভার করে বা স্পাইনাল কর্ডটাকে যেটা কভার করে, সেটার যদি অ্যাবনর্মাল ওপেনিং থাকে তাহলে সেটাকে আমরা নিউরাল টিউব ডিফেক্ট বলবো। Normally, neural tube closed at 3 to 4 weeks of gestational age. Most common site of NTD is lumbosacral region. তাহলে most common site of NTD কি? lumbosacral region. Most common cause of folic acid deficiency. এটা হচ্ছে most common cause of folic acid deficiency. ওই জন্যই NTD প্রিভেন্ট করার জন্য আমরা পড়েছিলাম যে ফলিক অ্যাসিড আমরা হচ্ছে মাদারকে অ্যাডমিনিস্টার করব বিফোর, মানে কনসেপশনটা প্ল্যানিং করার সময়তেই হচ্ছে আগের থেকে অ্যাডমিনিস্টার করতে স্টার্ট করতে হবে, ঠিক আছে। Diagnosis is made by MSAFP test, যেটা হচ্ছে ম্যাটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিন টেস্ট, ফিজিক্যাল এক্সামিনেশন, সিটি স্ক্যান অ্যান্ড এমআরআই। MSAFP টেস্ট মানে হচ্ছে ইনক্রিজড MSAFP ভ্যালু ইন্ডিকেট নিউরাল টিউব ডিফেক্ট অ্যান্ড অ্যাবনর্মাল ওয়াল ডিফেক্ট, অ্যান্ড ইফ ভ্যালু ইজ ডিক্রিজ দেন ইট ইন্ডিকেটস ডাউন সিনড্রোম। এটা আমরা আগেও পড়েছি যে যদি হচ্ছে ভ্যালুটা ইনক্রিজ করে যায় তার মানে সব যেগুলো ওপেনিংয়ের ডিফেক্টগুলো, মানে নিউরাল টিউব ডিফেক্ট, তারপর অ্যাবডোমিনাল ওয়াল ওপেনিংয়ের যে ডিফেক্টগুলো, অ্যাবনর্মাল ওয়াল ডিফেক্ট, এগুলো আমরা হচ্ছে পাবো যদি MSAFPটা হচ্ছে বেড়ে যায়। আর যদি হচ্ছে ওটার ভ্যালুটা কমে যায় তাহলে আমরা ডাউন সিনড্রোম পাবো, ঠিক আছে। কজেসগুলো কি? ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি মোস্ট কমন কজ, আদার্স ইনক্লুড রেডিয়েশন এক্সপোজার, ইনফেকশন, স্মোকিং, অ্যালকোহল অ্যাবিউজ অ্যান্ড ড্রাগ অ্যাবিউজ, এগুলো হচ্ছে আদার কজেস। এরপর হচ্ছে টাইপস অফ নিউরাল টিউব ডিফেক্ট। নিউরাল টিউবের ডিফেক্টের অনেকগুলো টাইপ আছে। ফার্স্টলি হচ্ছে ক্রেনিওর্যাকিসাইসিস। ক্রেনিওর্যাকিসাইসিস মানে কি? ইট ইজ দ্য মোস্ট সিভিয়ার টাইপ অফ নিউরাল টিউব ডিফেক্ট ইন উইচ বোথ দ্য ব্রেন অ্যান্ড দ্য স্পাইনাল কর্ড রিমেন ওপেন। মানে হচ্ছে আমাদের ব্রেন আর যে স্পাইনাল কর্ড দুটোই হচ্ছে ওপেন থাকছে, বোথ অ্যানেনসেফালি অ্যান্ড স্পাইনা বিফিডা। মানে হচ্ছে অ্যানেনসেফালিও হচ্ছে মানে স্পাইনাল কর্ডটা হচ্ছে ওপেন, অ্যানেনসেফালি মানে ব্রেনটা হচ্ছে প্রেজেন্ট নেই, ঠিক আছে। ব্রেনের হচ্ছে ওপেনিংটা অ্যাবসেন্ট আছে। অ্যান্ড স্পাইনা বিফিডা মানে ফ্রম দ্য সার্ভিকাল রিজন টু দ্য লাম্বার স্যাক্রাল রিজন অফ দ্য স্পাইন, এগুলো হচ্ছে দুটোই থাকছে আর প্রেজেন্ট। তাহলে অ্যানেনসেফালি, স্পাইনা বিফিডা দুটোই আমরা দেখতে পাবো। এটা হচ্ছে ক্র্যানিওর্যাকিসাইসিস। অ্যানেনসেফালি মানে হচ্ছে কমপ্লিট অ্যাবসেন্স অফ স্কাল বোন, সো ব্রেন ডাইরেক্টলি এক্সপোজ টু দ্য এনভায়রনমেন্ট। আর অ্যানেনসেফালি মানে যেটা বলছিলাম যে কমপ্লিটলি হচ্ছে স্কাল বোন অ্যাবসেন্ট থাকবে, ওই জন্য ব্রেনটা ডাইরেক্টলি এক্সটার্নাল এনভায়রনমেন্টে এক্সপোজ থাকছে। দিস কন্ডিশন ইজ নোন অ্যাজ অ্যানেনসেফালি। এরপর হচ্ছে সেকেন্ড মোস্ট ডেঞ্জারাস টাইপ অফ নিউরাল টিউব ডিফেক্ট। তাহলে মোস্ট ডেঞ্জারাস টাইপ অফ নিউরাল টিউব ডিফেক্ট কোনটা পড়লাম? দ্যাট ইজ দ্য ক্রেনিওসাইকিস, মানে দুটোই থাকছে, ওই জন্য এখানে হচ্ছে মোস্ট সিভিয়ার টাইপ। আর অ্যানেনসেফালিটা হচ্ছে সেকেন্ড মোস্ট হচ্ছে আমাদের ডেঞ্জারাস টাইপ। দ্য নিওনেট ক্যান নট সার্ভাইভ অ্যান্ড ডায়েট উইদিন ফিউ আওয়ার্স। Encephalocele মানে protrusion of brain tissue in between the skull bones. Most common site at the parietal and occipital area. তাহলে প্যারাইটাল আর অক্সিপিটাল এরিয়াতে ওখানে একটা প্রোট্রুশন হচ্ছে, সেটাকে আমরা এনসেফালোসিল বলে থাকি। বা স্পাইনা বিফিডা মানে কি? মোস্ট কমন টাইপ অফ নিউরাল টিউব ডিফেক্ট ইন উইচ অ্যাবনর্মাল ওপেনিং ইন দ্য ভার্টিব্রাল কোলাম। ভার্টিব্রাল কোলামে যদি অ্যাবনর্মাল ওপেনিং হয় তাহলে আমরা সেটাকে স্পাইনা বিফিডা বলবো। Most commonly affected portion of vertebral column is L5 to S5. এটা হচ্ছে S1, ঠিক আছে। L5 থেকে হচ্ছে S1, ঠিক আছে। L5 থেকে S1টা হচ্ছে মোস্ট কমনলি এফেক্টেড পোর্শন অফ ভার্টিব্রাল কলাম। অ্যাকর্ডিং টু দ্য প্রোট্রুশন অফ পোর্শন অফ অর্গানস ইট ইজ ক্লাসিফাইড ইন্টু টু টাইপস। একটা হচ্ছে স্পাইনা বিফিডা অকাল্টা আর একটা হচ্ছে স্পাইনা বিফিডা সিস্টিকা। অকাল্টা মানেই আমরা টার্মটা শুনেই বুঝতে পারছি ওটা হচ্ছে দেখা যাবে না, ঠিক আছে। তার মানে হচ্ছে ওটা হিডেন থাকছে। অ্যাবনর্মাল ওপেনিং ইন দ্য ভার্টিব্রাল কলাম or posterior vertebral arches fail to close in the lumbosacral area and no any organs are protrudes and there may be dimple in the skin present. মানে বাইরে থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না, অর্গানটা বাইরে থেকে প্রোট্রুড করে না, কিন্তু হচ্ছে আমরা একটা ডিম্পল অফ স্কিন বা অনেক সময় ওখানে টাফট অফ হেয়ার আমরা দেখতে পাই, সেটা হচ্ছে স্পাইনা বিফিডা অকাল্টা।
Spinal cord remains intact and meninges are not exposed on the skin surface. The tuft of hair and port wine stain present at the location of the abnormal opening, যেটা বললাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফিচার অফ স্পাইনা বিফিডা অকালটা, এই জিনিসটাও আর এটাও হচ্ছে মনে রাখবে। চান্সেস অফ নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটিস আর লো বিকজ স্পাইনাল কর্ড অ্যান্ড নার্ভ রুটস আর নট এফেক্টেড ইন দিস কন্ডিশন। এরপর হচ্ছে স্পাইনা বিফিডা সিস্টিকা, অ্যাবনর্মাল ওপেনিং ইন দ্য ভার্টিব্রাল কলাম অ্যান্ড অর্গান আর প্রোটিউড ফ্রম দ্য ওপেনিং। মানে এখানে হচ্ছে অ্যাবনর্মাল ওপেনিং হচ্ছে আর অর্গানটা এখানে প্রোট্রুড করছে, মানে বাইরে থেকে আমরা দেখতে পাবো। দ্য প্রোটিউড অর্গান আর কভার্ড বাই আ ট্রান্সপারেন্ট মেমব্রেন। ঠিক আছে, স্পাইনা বিফিডা সিস্টিকা ইজ ক্লাসিফাইড ইন্টু 2 টাইপস। এরপর সেটার আবার আরও 2টো টাইপ আছে, যেটা হচ্ছে মেনিঙ্গোসিলি বা মেনিঙ্গো মাইলোসিলি অর মাইলো মেনিঙ্গোসিলিও বলা হয়। মেনিঙ্গোসিলি মানে কি, যেখানে মেনিনজেস অ্যান্ড সিএসএ প্রোট্রুড ফ্রম দ্য অ্যাবনর্মাল ওপেনিং অ্যান্ড ইট ইজ কভার্ড বাই আ ট্রান্সপারেন্ট মেমব্রেন। মানে এখানে বোথ সিএসএফটা আর মেনিনজেসগুলোও হচ্ছে প্রোট্রুড করবে। ঠিক আছে, সেটা হচ্ছে মেনিঙ্গোসিলি। Chances of neurological abnormalities are low because spinal cord and nerve roots are not involved. ঠিক আছে, আর meningomyelocele মানে in which spinal cord, nerve roots, CSF and meninges are protrudes usually at the lumbosacral region. মানে এখানে spinal cord, nerve root মানে আগেরটায় যেমন meninges আর CSFটা প্রোট্রুড করছিল অ্যাবনর্মাল ওপেনিং থেকে, ইমেজটা পরে আমি দেখাবো, এটা মনে রাখো না। এটা হচ্ছে মানে মেনিনজেস আর সিএসএফ দুটোই প্রোট্রুড করছে, আর এখানে মেনিঙ্গোমাইলোসেলি হচ্ছে স্পাইনাল কর্ড নার্ভ রুট, নার্ভ যে রুটগুলো আছে সেগুলোও হচ্ছে প্রোট্রুড করবে। অ্যান্ড সিএসএ ম্যানেজেস আর প্রোট্রুড ইউজুয়ালি লাম্বোসাক্রাল রিজিয়ন। মানে দাঁড়াও ইমেজটা দেখায় তাহলে সুবিধা হবে। হ্যাঁ, এই যে সবগুলোই দেখিয়ে দিই। এই ক্র্যানিওসাইকিস বললাম না, উপরটা অ্যানানসেফালিও প্রেজেন্ট থাকছে প্লাস স্পাইনা বিফিডা। অ্যানানসেফালি মানে উপরের যেটা ব্রেন আর ল্যাক অফ স্কাল ভল্ট যেটা, সেটা হচ্ছে থাকছে। আর এনসেফালোসিল মানে হার্নিয়েশন অফ দ্য মেনিনজেস অ্যান্ড ব্রেন, যেটা আমরা পড়লাম ওই ব্রেনে হার্নিয়েশনটা হয়। আর একটা আইনেনসেফালি হয়, যেটা হচ্ছে অক্সিপিটাল স্ক্যাল অ্যান্ড স্পাইন ডিফেক্টস উইথ এক্সট্রিম রেট্রোফ্লেকশন অফ দ্য হেড। এখানে কিন্তু রেট্রোফ্লেকশন একটা আমরা দেখতে পাই। এটা স্পাইনা বিফিডা অকাল্টা মানে হচ্ছে ক্লোজড অ্যাসিমটোমেটিক নিউরাল টিউব ডিফেক্ট ইন উইচ সাম অফ দ্য ভার্টিব্রা আর নট কমপ্লিটলি ক্লোজড। ঠিক আছে, এখানে কিছু কিছু ভার্টিব্রা হচ্ছে কমপ্লিটলি ক্লোজ থাকছে না, যেমন ধরো এখানটা একটু আমরা দেখতে পাচ্ছি যে এখানটা একটু ডিফেক্ট আছে, তাহলে এটা হচ্ছে স্পাইনা বিফিডা অকাল্টা। এরপর ক্লোজ স্পাইনাল ডিসরেফিজম অথবা ডেফিসিয়েন্সি অফ অ্যাটলিস্ট 2 ভার্টিব্রাল আর্চেস হিয়ার কভার্ড উইথ এ লাইপোমা, এটাকে আমরা ডিসরেফিজম বলছি। এরপর আমরা আসছি মেনিঙ্গোসিলি, যেটা বলছিলাম যে প্রোট্রুশন অফ দ্য মেনিনজেস, এই যে বাইরের যে মেনিনজেসটা সেটাও প্রোট্রুশন হচ্ছে ফিল্ড উইথ সিএসএফ, আর সিএসএফটা হচ্ছে ফিল থাকছে, তাহলে এটা হচ্ছে মেনিঙ্গোসিলি। আর মাইলো মেনিঙ্গোসিলি মানে যে নার্ভ রুটগুলো আসছিল সেটাও হচ্ছে এদিকে বাইরের দিকে প্রোট্রুড করবে। ওপেন স্পাইনাল কর্ড উইথ আ মেনিনজিয়াল সিস্ট, এটা হচ্ছে আমাদের মাইলো মেনিঙ্গোসিলি। বোঝা গেছে? তাহলে in which neurological abnormalities occurs because spinal cord and nerve roots are affected and it is considered neurological emergency. It is the most common neural tube defect, 90 থেকে 95% আমরা মাইলো মেনিঙ্গোসিলি দেখতে পাই। ফার্দার ইট ইজ ক্লাসিফাইড ইন্টু 2 টাইপস, একটা হচ্ছে মাইলোসিল ওপেন টাইপ আর মাইলো মেনিঙ্গোসিল যেটা হচ্ছে ক্লোজ টাইপ। মাইলোসিল মানে হচ্ছে ওপেন টাইপ আর মাইলো মেনিঙ্গোসিল মানে হচ্ছে ক্লোজ টাইপ। এরপর হচ্ছে সাইন অ্যান্ড সিমটমস। ইট ডিপেন্ডস অন দ্য লোকেশন অ্যান্ড টাইপস অফ ডিফেক্টস। ডিম্পল ইন দ্য স্কিন অ্যান্ড tuft of hairs, port wine stain and sac-like protrusion, disturbance in the nerve supply of lower extremities and paraplegia may occur, disturbance in bowel and bladder control, hydrocephalus, hip and joint deformities. এগুলো হচ্ছে আমরা সাইন অ্যান্ড সিমটমস দেখতে পাবো। এরপর হচ্ছে নার্সিং কেয়ার কী করবো, প্রোভাইড প্রোন পজিশন অ্যান্ড কভার দ্য ডিফেক্ট উইথ আ স্টেরাইল গজ পিস অর নন অ্যাডহেসিভ ড্রেসিং ওভার দ্য স্যাক উইথ নর্মাল স্যালাইন অর ময়েশ্চার। আমরা কিন্তু এখানে অলওয়েজ ময়েস্ট ড্রেসিং, একটা স্টেরাইল ময়েস্ট গজ পিস দিয়ে ঢাকা রাখবো। আর বাচ্চাকে হচ্ছে প্রোন পজিশনে আমরা শোয়াবো, কারণ কি সুপাইন পজিশনে শোয়ালে নিচটা হচ্ছে তার প্রেশার পড়বে, আর ওখানটায় প্রেশার পড়লে ওটাতে মানে প্রবলেম হওয়ার চান্স থাকে, ইনজুরি হওয়ার চান্স থাকে। ওই জন্য হচ্ছে প্রোন পজিশন দিয়ে তার উপরে আমরা একটা স্টেরাইল গজ পিস দিয়ে নন অ্যাডহেসিভ ড্রেসিং দিয়ে উইথ নর্মাল স্যালাইন ফর ময়েশ্চার আমরা দিয়ে রাখবো। প্রিভেনশন অফ ড্রাইনেস, চেঞ্জ ড্রেসিং এভরি 2 to 4 আওয়ার্সে চেঞ্জ করবো টু মেনটেন ময়েশ্চার।
Inspect sac for leaks, abrasion, irritation or sign of infection. Provide skincare, keep area clean. Avoid pressure on sac, do not cover with diaper. Usually diaper is contraindicated until the defect has been repaired. Measure head circumference daily. Maintain in prone position to prevent injury to sac. Observe urinary retention and bowel and bladder functions. Prepare for surgical intervention. এই সব জিনিসগুলো আমরা করব। দেন পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার। Position কি দেবো, direct pressure point should be avoided on the skin on the incision. Children are kept either prone or in lateral position for few days to prevent tension on the suture line. তাহলে হয় prone position বা lateral position আমরা দেব post operatively. wound care কি, cover with sterile dressing, যেটা পড়ছিলাম সেম ভাবে, protected with a waterproof adhesive film. Dressing should be changed daily or any movement if they are wet or soaked with stools. মানে এটা sterile dressing দেব, তার উপরে আমরা একটা waterproof adhesive film apply করে থাকি। মেজার হেড সার্কামফারেন্স ডেলি বিকজ ইট ইনক্রিজ মে ইন্ডিকেট ডেভেলপিং হাইড্রোসেফালাস। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। পোস্ট অপারেটিভলি আমাদেরকে অলওয়েজ হেড সার্কামফারেন্সটা মেজার করতে হয়, কারণ কি, যাতে করে আমরা বুঝবো যে হাইড্রোসেফালাস হয়ে যাচ্ছে কিনা, সিএসএফ জমে যাচ্ছে কিনা, ঠিক আছে, সেটা আমরা বুঝতে পারবো। মনিটর সাইন অফ ইনক্রিজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার, আর হাইড্রোসেফালাস থাকলেও আমরা আইসিপিটা বেড়ে যেতে পারে, তাহলে সেই জিনিসটাও মনিটর করব। অ্যাডভাইস এলিজিবল কাপলস ফর ডেলি 400 mcg ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন থ্রু আউট দ্য প্রেগনেন্সি। উই শুড স্টার্ট অ্যাট লাস্ট 4 weeks or 1 month প্রায়র টু গেটিং প্রেগনেন্সি। ঠিক আছে, প্রেগনেন্সির আগে 1 মাস আগের থেকে স্টার্ট করতে বলা হয়। 400 mcg, অ্যানিমিয়া মুক্ত ভারতে আমরা পড়ি 500 mcg। ঠিক আছে, 500 mcg ফলিক অ্যাসিড দেওয়া হয়। তাহলে এটা কিন্তু মাথায় রাখবে যে অ্যানিমিয়া মুক্ত ভারত আন্ডারে আমরা পড়ি, যেটা ফলিক অ্যাসিড 500 mcg আমরা কিন্তু দিয়ে থাকি। ঠিক আছে, এটা ইম্পর্ট্যান্ট, এটা কোয়েশ্চেন আসে এখানে, ওই জন্য বলে দিলাম। এরপর আমাদের আসবো যেটা পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন। হাইড্রোসেফালাস যেটা মোস্ট কমন, মেনিনজাইটিস অ্যান্ড এনসেফালাইটিস এগুলো মোস্ট কমন পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন। Also remember the pre-conception period defined as the 14 weeks before and 10 weeks after conception. এটাকে আমরা pre-conception period বলি। Advice to eligible couples for pre-conception folic acid supplementation 400 mcg daily through the pregnancy. We should start at least 4 weeks or 1 month prior to getting pregnancy. In India currently under Anemia Mukt Bharat program, every reproductive woman and pregnant woman are providing IFA tablet which contain 60 mg elemental iron and 500 mcg folic acid। এই যে এখানে লেখা আছে, তাহলে এই পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট। However, there is an urgent need to study current practices of vitamin supplementation of pregnant women in India. Women who have already had an NTD affected pregnancy and are planning to become pregnant again should consume 4000 mcg of folic acid each day beginning at 1 month before becoming pregnant and through the first 3 months of pregnancy, বা 4 mgও আমরা বলে থাকি। ঠিক আছে, 4000 mcg মানে 4 mg। তো এটা আমরা যাদের অলরেডি একটা আগের প্রেগনেন্সিতে এনটিডি ছিল তাদের ক্ষেত্রে কিন্তু আমরা 4 mg বা 4000 mcg আমরা কিন্তু দেব। ঠিক আছে, when not planning to become pregnant, women who have had an NTD affected pregnancy should consume 400 mcg of folic acid each day. এরপর যদি না প্রেগনেন্ট হওয়ার প্ল্যানিং করছে সেক্ষেত্রে তো তাকে 400 mcg নিতে হবে। ঠিক আছে, সেটা যেমন ছিল সেইভাবে। হ্যাঁ, ঠিক আছে। এরপর আমরা আসছি সেরিব্রাল পালসি। সেরিব্রাল পালসি কি? ইট ইজ ক্যারেক্টারাইজড বাই impaired movement of loss of voluntary control of the muscle and posture resulting from an abnormality in the extrapyramidal system. It is a non-progressive disorder. Cerebral palsy কিন্তু non-progressive disorder. এটা খুব ইম্পর্ট্যান্ট এই টার্মটা, নন প্রোগ্রেসিভ ডিসঅর্ডার। কারণ কি, পরেও আমরা যখন ইয়েতে পড়বো কি বলে, এটার সাথে আমরা পরে রিলেট করে পড়তে পারবো। এই টার্মটা এখন এখানে মনে রাখো যে এটা একটা নন প্রোগ্রেসিভ ডিসঅর্ডার। কারণ কি, একটা ভ্যাকসিনেশনের সময় যখন পড়বো যে কোনটা নন প্রোগ্রেসিভ কেসে দেওয়া হয় না, ওটা পরে আমরা আসবো যখন ভ্যাকসিনেশন পড়বো। ঠিক আছে, তাহলে এখানে এটা মনে রাখো যে সেরিব্রাল পালসি ইজ আ নন প্রোগ্রেসিভ ডিসঅর্ডার। ইট ইজ
characterized by impaired movement or loss of voluntary control of the muscle and posture resulting from an abnormality in the extrapyramidal system. In this disorder, abnormality in the muscle movement, coordination and brain functioning may occur. Most common type of cerebral palsy is spastic cerebral palsy. এটা হচ্ছে most common type of cerebral palsy. Causes include hypoxia, torch infection, hypoglycemia, head trauma and prematurity. ঠিক আছে, এরপর আসছি ডায়াগনোসিস ইজ মেড বাই সিটি স্ক্যান অ্যান্ড এমআরআই। টাইপস অফ সেরিব্রাল পালসি কি? একটা হচ্ছে স্পাস্টিক সেরিব্রাল পালসি, যেটা মোস্ট কমন টাইপ অফ সেরিব্রাল পালসি, ইন উইচ প্যারামিডিয়াল নার্ভস ট্র্যাক্ট আর ড্যামেজড, ইন উইচ নিউমেরাস ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ক্যান অ্যাপিয়ার। হাইপারটোনিয়া হয়ে যাবে মানে সিভিয়ার মাসেল স্পাজম হবে। হেমিপ্লেজিয়া মানে হচ্ছে উইকনেস অ্যান্ড পুয়ার ভলেন্টারি মাসেল মোটর কন্ট্রোল অফ দ্য হ্যান্ড অ্যান্ড লেগ অন দ্য সেম সাইড অফ দ্য বডি। আর একটা হচ্ছে ডায়াপ্লেজিয়া, প্যারালাইসিস অফ দ্য আপার অ্যান্ড লোয়ার এক্সট্রিমিটিস। মনোপ্লেজিয়া মানে হচ্ছে প্যারালাইসিস অফ দ্য লিম্ব। ট্রাইপ্লেজিয়া মানে প্যারালাইসিস অফ দ্য 3 limbs। কোয়াড্রিপ্লেজিয়া মানে প্যারালাইসিস অফ অল 4 limbs। Athetoid cerebral palsy, it is also known as dyskinetic cerebral palsy, in which extrapyramidal nerve tract হচ্ছে ড্যামেজ। এখানে হচ্ছে extrapyramidal nerve tract ড্যামেজ হচ্ছে, slow and involuntary movements are occurring. Ataxic atonic cerebral palsy, incoordinated muscle movement and cerebellum damaged। মানে অ্যাটাক্সিক আর অ্যাটনিক মানে কি? ইনকোঅর্ডিনেটেড মাসেল মুভমেন্ট আর সেরিব্রাল ড্যামেজ আমরা দেখতে পাবো। মিক্স সেরিব্রাল পালসি, যেটা হচ্ছে সিমটম অফ অল টাইপ অফ সেরিব্রাল পালসি মে অকার ইন দিস টাইপ অফ সেরিব্রাল পালসি। তাহলে এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ সেরিব্রাল পালসি। ঠিক আছে, মোস্ট কমন যেটা স্পাস্টিক, এটা মনে রাখলে এখানে হবে, বাকিগুলো অত আসে না কোশ্চেনে। Sign and symptoms: severe muscle spasms, slow and involuntary muscle movement, incoordinated muscle movement, mouth walking and opistotonic posture, seizure gait যেটা হচ্ছে crossed lower leg. Paralysis may occur like as monoplegia, paralysis of one extremity, paraplegia, paralysis of lower extremity, quadri মানে হচ্ছে all 4 extremities, hemi মানে হচ্ছে paralysis in one side of the body, hemiparesis মানে muscle weakness আর hemiplegia মানে কিন্তু paralysis। এই ডিফারেন্সটা মনে রাখবে, আমি নিউরোতেও বলেছি, এখানেও বলছি, or partial paralysis of one side of the body। mental retardation, delayed developmental milestone and difficulties with the feeding। ঠিক আছে, যেহেতু মেন্টাল রিটার্ডেশন এগুলো সব কিন্তু পরে পরে ডেভেলপ হবে, আর হচ্ছে ডিলেড ডেভেলপমেন্টাল মাইলস্টোন আর ফিডিংয়েও একটা ডিফিকাল্টি আমরা দেখতে পাবো। ডিলেড ডিসঅ্যাপিয়ারেন্স অফ নিওনেটাল রিফ্লেক্সেস, সিজার্স আর ভিজুয়াল ডিফিকাল্টিস, স্ট্র্যাবিসমাস ইজ মোর কমন। সিজার্স অ্যান্ড ভিজুয়াল ডিফিকাল্টিস, স্ট্র্যাবিসমাস এগুলো কিন্তু কমন। নার্সিং কেয়ার কি? দিস ডিসঅর্ডার ইজ ইররিভার্সিবল অ্যান্ড ক্যান নট বি ট্রিটেড, অনলি সিমটোমেটিক ট্রিটমেন্ট মে বি ইনিশিয়েটেড। মানে এখানে একদম মানে এটা ইররিভার্সিবল ডিজিজ, এটা কিন্তু পুরোপুরি ট্রিট করা যাবে না, ওই জন্য শুধুমাত্র সিমটোমেটিক ট্রিটমেন্ট এখানে করা হয়। ঠিক আছে, কমিউনিকেট দ্য পেশেন্ট অ্যাকর্ডিং টু দ্য ডেভেলপমেন্টাল এজ, নট হিজ ক্রোনোলজিক্যাল এজ। তার ডেভেলপমেন্টাল এজ হিসেবে আমরা কমিউনিকেট করব, তার ক্রোনোলজিক্যাল এজ দিয়ে নয়। ঠিক আছে, কারণ কি এখানে পেশেন্টের মেন্টাল রিটার্ডেশন হওয়ার চান্স থাকে। এরপর হচ্ছে হাইড্রোসেফালাস। হাইড্রোসেফালাসটা খুব ইম্পর্ট্যান্ট একটা ডিসঅর্ডার ইন পেডিয়াট্রিক। অ্যাকামুলেশন অফ সিএসএফ উইদিন দ্য ক্রেনিয়াল ক্যাভিটি ডিউ টু ইমব্যালেন্স বিটুইন দ্য অ্যাবজর্পশন অ্যান্ড প্রোডাকশন। মানে যতটা অ্যাবজর্ব হওয়ার কথা ততটা মেবি অ্যাবজর্পশন হচ্ছে না, বা হচ্ছে প্রোডাকশনটা হচ্ছে বেশি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা সিএসএফটা অনেক বেশি অ্যাকামুলেট হয়ে যায় ক্রেনিয়াল ক্যাভিটিতে, যেটাকে আমরা হাইড্রোসেফালাস বলে থাকি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে টিপিক্যাল হাইড্রোসেফালাসের বাচ্চার ইমেজ, একটা সানসেটিং সাইন, যেটা হচ্ছে আমরা দেখতে পাই চোখগুলো একদম নিচে, যেমন সানসেট হলে যেরকম সূর্যটা দেখায়, মানে নিচের দিকে এটা থাকবে চোখগুলো, সেটা হচ্ছে আমাদের সানসেটিং সাইন উইচ উই সিন ইন কেস অফ হাইড্রোসেফালাস। ডায়াগনোসিস ইজ মেড বাই ফিজিক্যাল এক্সামিনেশন, সিটি স্ক্যান, এমআরআই, ইনিশিয়াল জেনারেল নার্সিং কেয়ার। নর্মাল সার্কুলেশন অফ সিএসএফ ইজ প্রডিউসড বাই দ্য কোরয়েড প্লেক্সাস ইন ল্যাটারাল ভেন্ট্রিকলস, আমরা আগেও পড়েছি। দেন ইট সার্কুলেট ফ্রম দ্য লেটারাল ভেন্ট্রিকলস টু দ্য থার্ড ভেন্ট্রিকল বাই দ্য foramen of Monro. Then CSF circulate from third ventricle to the fourth ventricle by the aqueduct of Sylvius. Then CSF circulate from the fourth ventricle to subarachnoid space by the foramen of Magenti and foramen of Luschka. Then CSF absorbed by the arachnoid villi in the subarachnoid space. মানে কে অ্যাবজর্ব করে সিএসএফটা? দ্যাট ইজ দ্য arachnoid villi. এগুলো আমরা নিউরোতেও পড়েছি। ঠিক আছে, দিস ইজ দ্য নর্মাল পাথওয়ে অফ সিএসএফ প্রোডাকশন অ্যান্ড অ্যাবজর্পশন। ইনফ্যান্ট আর চিলড্রেনে কত সিএসএফ থাকে? দ্যাট ইজ অ্যাবাউট 20 ml per hour or 500 ml per day of CSF secreted and volume is 4 ml per kg. In adult হচ্ছে 0.5 ml per minute or 30 ml per hour
মানে এখানে 20 ml পার আওয়ার, এখানে হচ্ছে 30 ml পার আওয়ার, আর 720 ml মানে 24 ঘন্টাতে, আর ভলিউম ইজ 100 to 150 ml। এটা হচ্ছে ইনফ্যান্ট আর চিলড্রেন, এটা হচ্ছে অ্যাডাল্টে, ঠিক আছে। যেটা বলছিলাম, লেটারাল ভেন্ট্রিকেলস কোরোয়েড প্লেক্সাসে, লেটারাল ভেন্ট্রিকেল থ্রো ইন্ট্রাভেন্ট্রিকুলার ফোরামিনা, দেন থার্ড ভেন্ট্রিকেলে আছে যেটা থার্ড ভেন্ট্রিকেলস কোরোয়েড প্লেক্সাস থ্রো সেরিব্রাল একুইডাক্ট, দি ফোর্থ ভেন্ট্রিকেল থ্রো ল্যাটারাল অ্যান্ড মিডিয়ান অ্যাপারচার সাবঅ্যারাকনয়েড স্পেসেস, দি অ্যারাকনয়েড ভিলিও অফ ডিউরাল ভেনাস সাইনাসেস, ভেনাস ব্লাড, হার্ট অ্যান্ড লাংস, দি আর্টেরিয়াল ব্লাড। তারপরে এটা আবার ওইভাবে যাচ্ছে, মানে এইভাবে থ্রো একদম ফ্লোটা হচ্ছে সিএসএফের, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা টাইপ অফ হাইড্রোসেফালাস, একটা হচ্ছে কমিউনিকেটিং হাইড্রোসেফালাস, আর একটা হচ্ছে নন কমিউনিকেটিং হাইড্রোসেফালাস। কমিউনিকেটিংয়ে ইট ইজ দ্য টাইপ অফ হাইড্রোসেফালাস নো এনি অবস্ট্রাকশন ইন দ্য নর্মাল ফ্লো অফ CSF, but hydrocephalus occurs due to the increased production and decreased absorption of CSF। মানে যে নর্মাল পাথওয়েতে কিন্তু কোনো অবস্ট্রাকশন নেই, মানে টোটালটা কমিউনিকেটিং হাইড্রোসেফালাস, শুধুমাত্র হয় প্রোডাকশনটা সিএসএফের বেড়ে গেছে, বা হচ্ছে যে অ্যাবজর্পশনটা হচ্ছে কমে গেছে, দিয়ে সিএসএফটা অ্যাকামুলেট হয়ে গেছে। যে পাথওয়েতে সেটা কিন্তু কোনো অবস্ট্রাকশন নেই, সেটা হচ্ছে কমিউনিকেটিং টাইপ অফ হাইড্রোসেফালাস। নন কমিউনিকেটিং মানে উল্টোটা, মানে ওই পাথওয়েতে হচ্ছে অবস্ট্রাকশন থাকবে। ইন উইচ টাইপ অফ হাইড্রোসেফালাস অবস্ট্রাকশন অকার্স ইন দ্য নর্মাল ফ্লো অফ সিএসএফ, বোঝা গেছে। এরপর হচ্ছে সাইন অ্যান্ড সিমটমস। ইনক্রিজড ইনফ্যান্টে আমরা কি দেখতে পাই, এখানে এজ ওয়াইজ সাইন অ্যান্ড সিমটমটা মনে রাখা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইনফ্যান্টে হচ্ছে আমরা বালজিং ফন্টানেল দেখতে পাবো, যেহেতু ফন্টানেল আমাদের ক্লোজ হয় ওই মোটামুটি তোমার অ্যান্টিরিয়র ফন্টানেলটা আমরা পড়েছিলাম 18 মাসে ক্লোজ হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে 18 মান্থস পর্যন্ত আমরা হচ্ছে ফন্টানেল থাকবে, তাহলে ওই জন্য ইনফ্যান্টের ক্ষেত্রে হচ্ছে আমরা বালজিং ফন্টানেল দেখতে পাই। ওয়াইডলি সেপারেটেড সুচার্স অ্যান্ড থিন স্কাল বোনস, প্রমিনেন্ট অ্যান্ড ডাইলেটেড স্কাল ভেন্স, ক্র্যাকড পট সাউন্ড অন পারকাশন অর ম্যাকুইন সাইন। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা কোয়েশ্চেনে আসে। ক্র্যাকপট সাউন্ড বা ম্যাকুইন সাইন আমরা কোথায় দেখতে পাই, দ্যাট ইজ ইন হাইড্রোসেফালাস। হাই পিচ শ্রিল ক্রাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেটিং সান সাইন, যেটা দেখালাম ইমেজে, স্ক্লেরা ভিজিবল অন দ্য আইরিস, প্রজেক্টাইল ভমিটিং, এগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট সাইন, যেগুলো হচ্ছে আমরা দেখতে পাই ইন কেস অফ ইনফ্যান্ট। তাহলে ইনফ্যান্টে বালজিং ফ্রন্টালেন মনে রাখবে। চাইল্ড হচ্ছে ইরিটেবিলিটি, লেথার্জি, হেডেক অন অ্যাওয়েকনিং, নজিয়া অ্যান্ড ভমিটিং অ্যান্ড হাই শ্রিল ক্রাই, অ্যাটাক্সিয়া, সিজার, নিস্ট্যাগমাস, ঠিক আছে। চাইল্ডে যেহেতু যে ফন্টানেলটা হচ্ছে ক্লোজ হয়ে যায়, তাহলে চাইল্ডে আমরা কিন্তু বালজিং ফন্টানেল দেখতে পাবো না, সেই ক্ষেত্রে আমরা নজিয়া, ভমিটিং এসবগুলো দেখতে পেতে পারি। আচ্ছা, এখানে ইম্পর্ট্যান্ট হচ্ছে ইনক্রিজড আইসিপিতে সাইনটা মনে রাখা। তাহলে আমি এখানে 3টে পয়েন্ট বলছি, যেটা হচ্ছে অবশ্যই মনে রাখবে। ইনক্রিজ যখন ইন্টারক্রেনিয়াল প্রেসার হয়, তখন হচ্ছে আপ টু 18 মান্থস, আপ টু 18 মান্থস আমরা কি সাইন দেখতে পাই, দ্যাট ইজ বালজিং অ্যান্টিরিয়র ফন্টানেল, ঠিক আছে। বালজিং অ্যান্টিরিয়র হচ্ছে ফন্টানেল, এটা দেখতে পাই, ঠিক আছে। আর আফটার 18 মান্থস, ঠিক আছে, আফটার 18 মান্থস আমরা হচ্ছে দেখতে পাই যেটা হচ্ছে ভমিটিং। ভমিটিংটা আমরা দেখতে পাই। এগুলো হচ্ছে আমরা কি পড়ছি, ইনক্রিজড আইসিপি এর আর্লিয়েস্ট সাইন, মানে সব থেকে প্রথমে আর্লিয়েস্ট সাইন আমরা কি পাবো ইন কেস অফ ইনক্রিজড আইসিপি। আপ টু 18 মান্থস আমরা পাবো বালজিং অ্যান্টিরিয়র ফন্টানেল, আফটার 18 মান্থস হচ্ছে ভমিটিং পাবো। দেন অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা কি পাবো, যে হচ্ছে অল্টার্ড লেভেল অফ কনসিয়াসনেস, অল্টার্ড লেভেল অফ কনসিয়াসনেস। এটা 3টেতেই খুব ইম্পর্ট্যান্ট, খুব কোয়েশ্চেন আসে, মানে এজ ধরে ধরে, যে ইনফ্যান্টের ক্ষেত্রে আর্লিয়ার সাইন ইনক্রিজড আইসিপির কি, দ্যাট ইজ দ্য বালজিং অ্যান্টিরিয়র ফন্টানেল। আর্লিয়ার সাইন ইন কেস অফ মানে আফটার 18 মান্থ পিডিয়াট্রিক পেশেন্টে, চাইল্ডে আমরা কি পাবো, ভমিটিং। অ্যাডাল্টে আমরা আর্লিয়ার সাইন কী পাবো, দ্যাট ইজ দ্য অল্টার লেভেল অফ কনসিয়াসনেস, ঠিক আছে। ওই জন্য এই 3টে এখানে বলে দিলাম। শান্টিং প্রসিডিওর, এরপর যাদের হাইড্রোসেফালাস হয়েছে তাদের ওটা ঠিক করার জন্য কি করা হয়, যে শান্টিং প্রসিডিওর করা হয়। ভেন্ট্রিকুলো পেরিটোনিয়াল শান্ট, যেটাকে ভিফি শান্টও বলা হয়, ইজ মোস্ট কমনলি ইউজড, ইন উইচ সিএসএফ ইজ ড্রেনড ইন্টু দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি, মানে ওই সিএসএফ ব্রেন থেকে ওটা হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটিতে ড্রেন করে দেওয়া হয় ফ্রম ল্যাটারাল ভেন্ট্রিকলস। ইফ টু মাচ সিএসএফ অ্যাকামুলেটেড ইন দ্য পেরিটোনিয়াম, দেন মে চেঞ্জ দ্য প্লিউরাল ইফিউশন, দেন মে চান্স অফ প্লিউরাল ইফিউশন।
যদি অনেক বেশি হয়ে যায় পেরিটোনিয়ামে, সেক্ষেত্রে পিউরাল ইফিউশন হওয়ার চান্সও থাকে। আর আদার অল্টারনেটিভ শান্ট লাইক অ্যাজ ভেন্ট্রিকুলো অ্যাট্রিয়াম শান্ট, মানে হচ্ছে ওটা ভেন্ট্রিকাল থেকে ডাইরেক্ট অ্যাট্রিয়ামে করে দিচ্ছে, ভেন্ট্রিকুলো প্লিউরাল শান্ট অলসো বি ইউজড, ঠিক আছে। মোস্ট কমনলি ভিপি শান্ট, ভেন্ট্রিকুলো পেরিটোনিয়াল শান্টটা ইউজ করা হয়, যেটার ইমেজটা আমরা এই জিনিসটা এভাবে হচ্ছে, যেটা এখানে একটা ক্যাথেটার দিয়ে আমরা কানেক্ট করে পুরো পেরিটোনিয়ামে আমরা হচ্ছে ড্রেন করছি সিএসএফটা, তাহলে এটা হচ্ছে আমাদের ভিপি শান্ট, ঠিক আছে। এরপর আসছি আমরা পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার, যেটা হচ্ছে মনিটর ভাইটাল সাইন্স অ্যান্ড মেনটেন্যান্স অফ হাইড্রেশন, প্রোভাইড কেয়ার ডিউরিং সিজার্স, চেঞ্জ দ্য পজিশন অফ হেড রেগুলারলি, অর মে ইউজ স্পেশাল ডিভাইসেস সাচ অ্যাজ এগ গ্রেড ম্যাট্রেস টু প্রিভেন্ট প্রেসার সোর। আমরা এগ গ্রেড ম্যাট্রেস ইন কেস অফ হাইড্রোসেফালাইস ইউজ করি টু প্রিভেন্ট প্রেসার সোর, এটাও কিন্তু কোশ্চেনে আসে। পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার, পজিশন দ্য চাইল্ড অন আনঅপারেটেড সাইডে আমরা পজিশন করব, অর সুপাইন টু প্রিভেন্ট দ্য প্রেশার অন দ্য শান্ট ভালভ, যাতে করে শান্ট ভালভের উপরে প্রেশার না আসে, সেই জন্য আমরা হয় আনঅপারেটেড সাইডে পেশেন্টকে পজিশন করব বা হচ্ছে সুপাইন পজিশন আমরা দিতে পারি। মনিটর ফর সাইন অফ ইনক্রিজড আইসিপি, ইফ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার ইজ প্রেজেন্ট দেন এলিভেট দ্য হেড অফ দ্য বেন 30 ডিগ্রি অ্যাঙ্গেল অর লো ফাউলার পজিশন। আমরা জানি ইনক্রিজড আইসিপিতে আমরা কি পজিশন দিই, লো ফাউলার পজিশন আমরা কিন্তু দিয়ে থাকি, এটা আমরা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অফ অ্যাডাল্টেও পড়েছিলাম। দেন হচ্ছে ডোন্ট এলিভেট হেড মোর দ্যান 30 ডিগ্রি, বিকজ if we elevate more than 30 degree in post-operative period then suddenly decrease ICP and brain tissue may collapse। তাহলে যদি 30 ডিগ্রির বেশি আমরা এলিভেট করে দিই, সেক্ষেত্রে কিন্তু সাডেনলি একটা আইসিপি ডিক্রিজ বা টিস্যু হচ্ছে কোলাপস হয়ে যেতে পারে, তাহলে এটা হচ্ছে ডোন্ট এলিভেট দ্য হেড মোর দ্যান 30 ডিগ্রি। দেন মেজার দ্য হেড সার্কামফারেন্স এভরি 2 আওয়ার্স অ্যান্ড ভাইটাল সাইন অলসো, এভরি 2 আওয়ার্স ছাড়া ছাড়া আমাদেরকে হেড সার্কামফারেন্সটা মেজার করতে হবে, আর ভাইটাল সাইনগুলো। মনিটর ফর দ্য ম্যাল ফাংশনিং অ্যান্ড ইনফেকশন অফ দ্য শান্ট, এরপর কোনো ইনফেকশন ম্যাল ফাংশনিং আছে কিনা সেটার জন্য আমরা হচ্ছে মনিটর করব। ইন ইনফ্যান্টে আমরা কিভাবে দেখব, দ্যাট ইজ দ্য ইরিটেবিলিটি, হাই স্টিল ক্রাই, লেথার্জি, পুয়ার ফিডিং, এগুলো থাকলে আমরা জানবো যে কোনো ইনফেকশন বা ম্যাল ফাংশনিং আছে। টডলারে হচ্ছে হেডেক, ল্যাক অফ অ্যাপেটাইট, ওল্ডার চিলড্রেনে অল্টারেশন ইন চাইল্ডস লেভেল অফ কনসিয়াসনেস, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখতে পাবো, ঠিক আছে। আর হেড সার্কামফারেন্সটা 2 ঘন্টা ছাড়া ছাড়া মেজার করতে হবে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাসেস দ্য সার্জিক্যাল সাইট ফর সিএসএফ ড্রেনেজ, ব্লিডিং অ্যান্ড ইনফেকশন, হ্যালোরিং টেস্ট, যেটা হচ্ছে সিএসএফ লিকেজ হচ্ছে কিনা আমরা দেখতে পাই, আমরা অলরেডি পড়েছিলাম এটা, আমি ওই জন্য আর রিপিট করছি না, ঠিক আছে। এরপর কোরয়েড প্লেক্সেক্টমি আমরা একটা করি, যেটা হচ্ছে ইন দিস প্রসিডিওর আ পার্ট অফ দ্য কোরয়েড প্লেক্সাস ইজ রিমুভ টু রিডিউস দ্য অ্যামাউন্ট অফ সিএসএফ বিং প্রডিউসড, ঠিক আছে। এরপর আসছি সেকেন্ড বেবি সিনড্রোম। হোয়াট ইজ সেকেন্ড বেবি সিনড্রোম, আমরা এটা আগেও একবার পড়ছিলাম যে বেবিকে যদি সিভিয়ারলি ভিগোরাসলি আমরা সেক করে দিই, তাহলে তার একটা ড্যামেজ হওয়ার চান্স থাকে ইন্টারনাল অর্গানসে, সেটাকে আমরা বলি সেকেন্ড বেবি সিনড্রোম। vigorously shaking of children cause damage in the internal organs of the brain without external sign of cause. It is a type of child abuse. Bruising and skull fracture থাকবে, টেন্স অফ bulging fontanelle, cerebral hemorrhage, retinal hemorrhage, seizure and coma. Nursing care কি provide treatment for the symptoms with fast aid treatment, first priority in the case of child abuse, inform to the child helpline। যখনই আমরা চাইল্ড অ্যাবিউসের কিছু কেস পাচ্ছি বা বুঝতে পারছি যে দেয়ার মাইট বি এনি চান্স অফ চাইল্ড অ্যাবিউস, তখন হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে ইনফর্ম দ্য চাইল্ড অ্যাবিউস প্রিভেনশন কমিউনিটিকে আগে ইনফর্ম করা। এগুলো অনেক সময় প্রায়োরিটি বেস কোশ্চেন আসে, এনক্লেক্স টাইপ কোশ্চেন আমরা দেখতে পাই। চাইল্ড হেল্পলাইন নাম্বার ইন ইন্ডিয়া ইজ 1098। প্রিভেনশন হচ্ছে ডু নট সেক ভিগোরাসলি অর ফ্লাইং আপ দ্য ইনফ্যান্ট অর চাইল্ড বিকজ ইট উইল কজ সেকেন্ড বেবি সিনড্রোম। কেউ কেউ এরকম বাচ্চাকে ছুড়ে আবার করে নেবে, মানে এগুলো হচ্ছে সেকেন্ড বেবি সিনড্রোম করে দিতে পারে, ঠিক আছে, ওই জন্য ওগুলো হচ্ছে করবো না। এরপর সিড, সেটা আমরা আগেও পড়েছি, সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম, যেটা আমরা প্রোন পজিশনে হচ্ছে বাচ্চাকে যদি শুয়ে রাখি সেক্ষেত্রে তাদের হতে পারে। ডেথ অফ এন ইনফ্যান্ট অকার সাডেনলি অ্যান্ড বাই ইনভেস্টিগেশন, সো ইট ইজ ইন দিস কেস উই ক্যান নট ডিটেক্ট দ্য এক্সাক্ট কজ অফ দ্য ডেথ। ইট ইজ আনএক্সপেক্টেড অর আনএক্সপ্লেইনড সাডেন ডেথ অফ এন ইনফ্যান্ট younger than 1 year of age. Most commonly male child affected, the exact cause of SIDS is unknown. Breastfeeding associated with a lower risk of SIDS. Prone position, lying flat on abdomen is the most common cause of SIDS. Sign and symptoms: passlessness, breathlessness, urine stool is passed, frothy pink saliva, drooling from the nearest mouth. Nursing care, psychological support to the family members. Prevention হচ্ছে
ইনক্লুডিং অ্যাভয়েড অল দ্য রিস্ক ফ্যাক্টর, চেঞ্জিং দ্য স্লিপিং পজিশন টু সুপাইন, আমরা হচ্ছে বাচ্চাকে সুপাইনে ওই জন্য শোয়াবো, ব্রেস্ট ফিডিং লিমিটিং টু সফট বেডিং, ইমিউনাইজিং দ্য ইনফ্যান্ট অ্যান্ড ইউজিং পেসিফায়ার্স। The bed position during sleeping to prevent seeds is supine position, positioning on back or firm surface for sleep. Change the position of the infant when under observation. Prone position is contraindicated for infants. It is the most common cause of seeds. Positional plagocephaly, it is a complication of prolonged supine position in which flat occiput, মানে অনেকক্ষণ আবার supine position রাখলেও occiputটা flat হয়ে যায়। hair loss in the occiput region may seen due to the prolongation of the supine position, যেটাকে আমরা positional plagocephaly বলে থাকি, ঠিক আছে। এরপর হচ্ছে প্রোন পজিশন ইজ কন্ট্রাইন্ডিকেটেড ফর ইনফ্যান্ট, এটা তো অনেকবার পড়লাম। রিস্ক ফ্যাক্টর অফ সিডস কি, স্লিপিং অন অ্যাবডোমেন, প্রোন পজিশন, অন সফট বেডিং, পিলোজ, কমফোর্টেবল কুইলস, মানে পিলো দিয়ে শুয়ে রাখলেও হচ্ছে বাচ্চারা ওই পিলোতে এরকম ঘুরে তারপর পিলোতে মাথাটা ওদের ঢুকে যায়, তাহলে সফট পিলো হলে তাহলে সেক্ষেত্রে তাদের কিন্তু হচ্ছে ব্রিদিং ডিফিকাল্টি হয়ে সিডস হয়ে যেতে পারে। লো বার্থ ওয়েট অ্যান্ড প্রিটার্ম বেবিজ অর প্রিম্যাচুরিটি, গ্রেটার ইনসিডেন্স ইন মেল চাইল্ড দ্যান ফিমেল, লো আবগা স্কোর অ্যান্ড hypothermia, neurological disorder, respiratory disorders like bronchopulmonary dysplasia, exposure to environmental tobacco smoke, sibling who died of seeds, মানে যাদের বাচ্চা হচ্ছে সিডসে মারা গেছে তাদের আরও যে বাচ্চা হবে তাদেরও একটা রিস্ক ফ্যাক্টর আছে, যেহেতু তারও নিশ্চয়ই কিছু না কিছু ওইভাবে প্রবলেমে হয়েছিল, সেই জন্য ওটাকেও একটা রিস্ক ফ্যাক্টর ধরছে। ম্যাটার্নাল ফ্যাক্টর হচ্ছে ভেরি ইয়াং ওমেন, স্মোকিং ডিউরিং প্রেগনেন্সি, অ্যাবিউজ ড্রাগস, আদার হচ্ছে সাডেনলি প্রেশার অন দ্য বেবি বাই অ্যাডাল্টস ডিউরিং স্লিপিং, অনেক সময় অ্যাডাল্টসেরও প্রেশার লেগে যায়, মানে বাচ্চাকে ওই জন্য আলাদাভাবে একদম অনেকটা ফ্রি মানে অনেকটা স্পেসিয়াস এরিয়াতে শোয়াতে হয়, কারণ কি হচ্ছে ধরো মা বাবা কেউ শুয়ে আছে, এরপর তাদের হচ্ছে কিছু একটা ধরো হাতটা এরকমভাবে তাদের উপরে চাপা পড়ে গেল, এইভাবেও হয়ে যেতে পারে, ঠিক আছে। রিকল দ্য নরসেট, এখানে নরসেট রিকল একটা আছে, উইচ অফ দ্য ফলোয়িং চাইল্ড হ্যাজ লো রিস্ক অফ সাডেন ইনফ্যান্ট ডেথ সিন্ড্রোম, চাইল্ড লাইং অন ব্যাক, হ্যাজ হিস্ট্রি অফ প্রিভিয়াস চাইল্ড হ্যাজ সাডেন ইনফ্যান্ট ডেথ সিন্ড্রোম, এটা তো আমরা পড়লাম একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে। চাইল্ড লাইং অন অ্যাবডোমেন, এটা তো প্রোন পজিশন অলওয়েজ কন্ট্রাইন্ডিকেটেড, স্লাইড সিপিং ইন সাইড লাইং, এটাও কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড, কারণ কি সাইড লাইং থেকে সে প্রোন হচ্ছে চলেই যেতে পারে, তো সব থেকে যেটা বেটার হবে সেটা হচ্ছে চাইল্ড লাইং অন ব্যাক, মানে হচ্ছে সুপাইন পজিশন আমরা হচ্ছে দেব। তো রিস্ক ফ্যাক্টরগুলো অলরেডি পড়েছি, সেটা আর দেখছি না। দেন হচ্ছে আমরা আসবো সেটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। হ্যাঁ, cystic fibrosis কি, it is the congenital abnormalities due to the defect in the chromosome number 7, it is an autosomal recessive disorder, এটা কিন্তু autosomal recessive, very important মনে রাখবে, which affect exocrine or mucus producing glands. In this disorder the exocrine glands effect and secretion of all exocrine gland become thick, মানে সিক্রিশনগুলো কিন্তু থিক হয়ে যায়, ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু মাথায় রাখবে যে হচ্ছে সিস্টিক ফাইব্রোসিসে যে কোনো সিক্রিশন হচ্ছে সবগুলো থিক হয়ে যায়। প্যানক্রিয়াস ইনসাফিসিয়েন্সি greater than 85%, প্যানক্রিয়াটিক এনজাইম শুড বি সাপ্লিমেন্টেড আফটার এভরি মিল, ওই জন্য প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি থাকে, মানে সেগুলো হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইমগুলো প্রডিউস করতে পারে না, সেই জন্য প্রত্যেকটা মিলের পরে হচ্ছে আমরা প্যানক্রিয়াটিক এনজাইমগুলো সাপ্লিমেন্ট হিসেবে দেব। মোস্ট কমন অর্গান এফেক্টেড বাই সিস্টিক ফাইব্রোসিস ইজ লাংস, কোনটা হচ্ছে সব থেকে কমন অর্গান যেটা ইফেক্টেড হয়, দ্যাট ইজ দ্য লাংস। পেশেন্ট মে প্রোন টু রেসপিরেটরি ইনফেকশন ডিউ টু স্ট্যাসিস অফ মিউকাস ইন লাংস, যেহেতু ওখানে সিক্রেশনগুলো ঠিক হয়ে যাচ্ছে তাহলে মিউকাসের স্ট্যাসিস হয়ে যাবে, দি রেসপিরেটরি ইনফেকশন হওয়ার চান্স থাকে। কনসেন্ট্রেশন অফ সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড বিকাম ইনক্রিজ ইন দ্য সোয়েট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমরা কিন্তু সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশনটা সোয়েটে বেশি পাই, ওই জন্য সল্টি কিস বা হচ্ছে সোয়েট ক্লোরাইড টেস্টে হচ্ছে আমরা বেশি লেভেল পাবো সল্টে, সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সিমটম অফ সিস্টিক ফাইব্রোসিস, মানে মাদার যখন বাচ্চাকে কিস করবে তখন হচ্ছে সল্টি কিস একটা হচ্ছে পাবে, তার জন্য সল্টি কিস এইসব টার্মগুলো কিন্তু দেখতে পাবে তোমরা সিস্টিক ফাইব্রোসিসের ক্ষেত্রে। সোয়েট ক্লোরাইড টেস্ট এখানে করা হয় ডায়াগনোজ করার জন্য, ইফ সোয়েট ক্লোরাইড লেভেল মে ইনক্রিজ গ্রেটার দেন 60 ml ইকুইভ্যালেন্ট পার লিটার দেন ইট ইজ কনসিডার অ্যাজ আ পজিটিভ সিস্টিক ফাইব্রোসিস, তাহলে 60-এর বেশি হলে সেটাকে পজিটিভ সিস্টিক ফাইব্রোসিস আমরা বলবো।
the male becomes sterile because the secretion in the vas deferens become thick. এরপর যে মেল বেবিটা থাকবে সে কিন্তু পরবর্তীকালে স্টেরাইল হয়ে যাবে, কারণ কি তার vas deferens এর সিক্রেশনটাও কিন্তু ঠিক হবে and sperm does not present in the ejaculation. The female also become infertile because cervical mucus thick and produce obstruction in the penetration of the sperm. ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের সিস্টিক ফাইব্রোসিস। এরপর আমরা আসছি সেটা হচ্ছে হেড ইনজুরি। হোয়াট ইজ হেড ইনজুরি? ইট ইজ দ্য মেকানিক্যাল ফোর্স টু দ্য স্কাল্প অ্যান্ড মেনিনজেস। ওপেন হেড injury occurs when there is a fracture or penetration of the skull by an object. Closed head injury is the result of blunt trauma. This is more serious than an open head injury because of the more chance of the increased ICP in a closed vault. ঠিক আছে, তাহলে ক্লোজ যে হেড ইনজুরিটা সেটা কিন্তু বেশি সিরিয়াস, কারণ কি ওই ক্লোজড ভল্টার মধ্যে হচ্ছে আইসিপিটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, দিস টাইপ অফ ইনজুরি মোস্টলি অকার্ড ইন ইনফ্যান্ট বাই সেকেন্ড বেবি সিনড্রোম। এরপর সাইন অফ ইনক্রিজড আইসিপি আমরা কি পড়ছিলাম? আর্লি সাইন হচ্ছে অল্টার লেভেল অফ কনসিয়াসনেস, স্লাইট চেঞ্জ ইন ভাইটালস অ্যান্ড অল্টার লেভেল অফ কনসিয়াসনেস। এটা আমরা জেনারেলি পেয়ে থাকি অ্যাডাল্টের ক্ষেত্রে। ইনফ্যান্টের ক্ষেত্রে হচ্ছে ইরিটেবিলিটি, হাই পিচ ক্রাই, বালজিং ফন্টানেল আর্লিয়েস্ট সাইন, ইনক্রিজড হেড সার্কামফারেন্স, ডাইলেটেড স্ক্যাল্প ভেন্স, এগুলো পরপর পাবো। ম্যাকুইন সাইন যেটা হচ্ছে ক্র্যাকপট সাউন্ড পাবো, যেটা পড়লাম। সেটিং হাই সাইন যেটা হচ্ছে স্ক্লেরা ভিজিবল অ্যাবাভ আইরিস, এগুলো আমরা হাইড্রোসেফালাসে পাই। এরপর হাইড্রোসেফালাসে কিন্তু আইসিপিটা ইনক্রিজ হয়ে যায়, তাহলে হচ্ছে আমরা সেক্ষেত্রেও ইনক্রিজ আইসিপিতেও সেম সাইনগুলো পাবো। ইন চাইল্ডে হচ্ছে হেডেক, নজিয়া, ভমিটিংটা হচ্ছে মনে রাখবে। ভিজুয়াল ডিস্টারবেন্স, ডিপ্লোপিয়া অ্যান্ড সিজার, এগুলো পরে পেতে পারি, বাট ভমিটিং হচ্ছে আর্লিয়েস্ট সাইন ইন কেস অফ চাইল্ড। এরপর হচ্ছে লেট সাইনে আমরা ডিক্রিজ লেভেল অফ কনসিয়াসনেস, ব্র্যাডিকার্ডিয়া, ডিক্রিজ মোটর অ্যান্ড সেন্সারি রেসপন্সেস, অল্টারেশন ইন পিউপিল সাইজ অ্যান্ড রিঅ্যাক্টিভিটি, এগুলো দেখতে পাবো। ডিকর্টিকেট পশ্চার মানে কি? অ্যাবনর্মাল ফ্লেকশন পজিশন, adduction in the arms at the shoulder, arm flexed on the chest. It is due to the injury in the cerebral cortex of the brain. cerebral cortex এ যদি ইনজুরি হয় তাহলে আমরা অ্যাবনর্মাল ফ্লেকশন পজিশন, যেটাকে ডিকর্টিকেট পজিশন আমরা দেখতে পাবো। ডিসেরিব্রেট পজিশন আমরা কখন পাবো? যেটা হচ্ছে এক্সটেনশন পজিশন, রিজিড এক্সটেনশন অ্যান্ড প্রোনেশন অফ দ্য আর্মস অফ দ্য লেগস। ইট ইজ কজড বাই ইনজুরি ইন দ্য মিড ব্রেন। এটা আমরা আগেও পড়েছি দুটো জিনিস, আর এখানেও সেম জিনিস লেখা আছে। এরপর হচ্ছে নার্সিং কেয়ার, অ্যাসেস ভাইটাল, এআরভি, অ্যাডমিনিস্টার অক্সিজেন অ্যাজ পার অর্ডার, ইনটেক আউটপুট চার্ট, মনিটর এলওসি আর মেনটেন লো ফাউলার পজিশন, ইনফর্ম টু দ্য ডক্টর ইফ সাইন অফ ইনক্রিজড আইসিপি অকার্ড, উইথহোল্ড সিডেটিং মেডিকেশন ডিউরিং দ্য অ্যাকিউট ফেজ অফ দ্য ইনজুরি সো দ্যাট চেঞ্জেস ইন দ্য এলওসি ক্যান বি অ্যাসেসড, ইনিশিয়েট সিজার প্রিকশন। সিজার প্রিকশনগুলো ইনিশিয়েট করতে হবে, কারণ কি সেফটিটা সব থেকে ইম্পর্ট্যান্ট মেনটেন করা ইন কেস অফ সিজার, যাতে ইনজুরি না হয় পেশেন্টের। ঠিক আছে, অ্যাভয়েড সাকশনিং থ্রু দ্য ডাইরেক্ট নোজ বিকজ অফ দ্য পসিবিলিটি অফ দ্য ক্যাথেটার এন্টারিং দ্য ব্রেন through a fracture which places the child as a high risk for a secondary infection. কখনোই হচ্ছে আমরা সাকশনিং কিন্তু ডাইরেক্ট নোজ দিয়ে করব না, কারণ কি যেহেতু হেড ইনজুরি হয়েছে, বাচ্চার হচ্ছে ফ্র্যাকচার থাকতে পারে, নোজের যে ক্যাথেটারটা আমাদের ডাইরেক্টলি হচ্ছে ব্রেনে চলে যেতে পারে। ঠিক আছে, এরপর সেক্ষেত্রে হচ্ছে সেকেন্ডারি ইনফেকশন একটা হওয়ার চান্স থাকে। Drainage from the nose or ears should check for glucose. If test positive for glucose, then indicate CSF leakage. Then it should inform to the doctor. Other general measures should be taken. আর জিসিএস ফর ইনফ্যান্ট অ্যান্ড চিলড্রেন, জিসিএস আমরা অলরেডি পড়েছি, সেমভাবে এখানে হয়। ঠিক আছে, ইনফ্যান্ট আর চিলড্রেনের ক্ষেত্রে আমরা নিজেরা বেশি দেখবো। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু আলাদা, বাট ইনফ্যান্টে আসে না কোয়েশ্চেন, ওই জন্য এটা স্কিপ করো, দরকার নেই অত বেশি পড়ার। যেটা মেনলি আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে পড়েছি, আমরা নিউরোলজিক্যাল যে ডিসঅর্ডারে, সেখানে থেকে তোমরা দেখে নিও জিসিএসটা। এরপর আসছি মেনিনজাইটিস। মেনিনজাইটিস কি? ইট ইজ দ্য অ্যাকিউট ইনফ্লামেশন অফ দ্য মেনিনজেস লেয়ার্স অফ দ্য ব্রেনস। ইট ইজ দ্য মোস্ট কমন সিএনএস ইনফেকশন ইন দ্য ইনফ্যান্ট অ্যান্ড চিলড্রেন। তাহলে মোস্ট কমন সিএনএস ইনফেকশন ইনফ্যান্টে আর চিলড্রেনে কি? দ্যাট ইজ the meningitis. Most common type of meningitis under 5 years of age is the bacterial meningitis. 5 বছরের কমে সবথেকে কমন meningitis কি? That is the bacterial meningitis. Mode of transmission of meningitis is direct contact or droplet spread. Community acquired bacterial meningitis is mainly caused by Streptococcus pneumoniae and Neisseria meningitis and others. তো সবথেকে বেশি Streptococcus pneumoniae হচ্ছে community acquired bacterial meningitis করে।
টাইপস অফ মেনিনজাইটিস ব্যাকটেরিয়াল হচ্ছে সেপটিক অর পায়োজেনিক মেনিনজাইটিস বলা হয়, ড্রপলেট দিয়ে ছড়ায়, ঠিক আছে। নাজোফ্যারেঞ্জিয়াল সিক্রিশন ডায়াগনোসিস কীভাবে করি, বাই লাম্বার পাংচার অফ সিএসএফ কালচার টেস্টিং উইচ ইন্ডিকেট দ্য ফলোয়িং ফাইন্ডিংস। আমরা আগেও পড়েছি, ডাব্লিউবিসি ইনক্রিজ হবে, ক্লাউডি কালার উইথ ইনক্রিজড আইসিপি প্রেসার, এলিভেটেড প্রোটিন লেভেল আর গ্লুকোজ লেভেলটা হচ্ছে কমে যাবে। কারণ কি আমরা এইভাবে মনে রাখি যে ব্যাকটেরিয়া গ্লুকোজগুলোকে খেয়ে দেয়, তারপরে হচ্ছে গ্লুকোজটা কমে যায় আর প্রোটিনটা তার উল্টোটা প্রোটিনটা এলিভেট হয়ে যায়, এভাবে আমরা মনে রাখার জন্য এটা ভাবি। দেন হচ্ছে ইনক্রিজ ডাব্লিউবিসি, ইনফেকশন থাকলে ডাব্লিউবিসি বাড়বে, ক্লাউডি কালার হয়ে যায় যেহেতু ইনফেকশনের জন্য, ইনক্রিজ আইসিপি প্রেসার। তাহলে এগুলো হচ্ছে মেন সিমটম অফ সাইন অ্যান্ড সিমটম অফ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। এরপর হচ্ছে ভাইরাল মেনিনজাইটিস, ইট ইজ অলসো নোন অ্যাজ অ্যাসেপ্টিক মেনিনজাইটিস কজড বাই ভাইরাসেস সাচ এস এন্টেরোভাইরাস, মাম্পস, মিক্সোভাইরাস অ্যান্ড হার্পিস ভাইরাস। টিউবারকুলোসিস meningitis caused by Mycobacterium tuberculosis bacteria. Most common complication of TBM is hydrocephalus. CSA finding include ICP pressure elevated, low glucose level, high protein and WBC level, ঠিক আছে। সেম জিনিস আমরা হচ্ছে এখানেও পাবো। ফাঙ্গাল মেনিনজাইটিস হচ্ছে মোস্ট কমন কজ অফ ফাঙ্গাল মেনিনজাইটিস, ক্রিপ্টোককাস, নিওফরম্যান্স, এগুলো অত আসে না, মেনলি ব্যাকটেরিয়াল যেটা টাইপগুলো বললাম, ব্যাকটেরিয়াল কেন কজ হয়, কমিউনিটি অ্যাকোয়ার ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, এগুলো কিন্তু মনে রাখবে, বাকি অত কিছু মানে আসে না, ঠিক আছে, ওই ফাঙ্গালগুলো আসে না। মোস্ট কমন কজেটিভ অর্গানিজম, এই যে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসেরটা মনে রাখবে, মোস্ট কমন কজেটিভ অর্গানিজম অ্যাকর্ডিং টু এজ গ্রুপ, নিউবর্নে হচ্ছে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এল মোনোসাইট সিকোলাই, বেবিস অ্যান্ড ইয়ং চিলড্রেন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এন মেনিনজাইটিস, হেইজ ইনফ্লুয়েঞ্জা, এত কিছু আসে না। টিনস অ্যান্ড ইয়ং অ্যাডাল্টস নিজেরিয়া মেনিনজাইটিস, ওল্ডার অ্যাডাল্টসে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, নিজেরিয়া মেনিনজাইটিস যেটা বললাম, এইজ ইনফ্লুয়েঞ্জা, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস অ্যান্ড এল মোনোসাইটোজেন্স, ঠিক আছে, এগুলো হচ্ছে হয়। এরপর সাইন অ্যান্ড সিমটমস হচ্ছে ইন ইনফ্যান্টস নুক্কার রিজিডিটি অর হাইপার এক্সটেনশন অফ দ্য নেক, যেটা হচ্ছে ওপিস্থুটোনাস পজিশন আমরা দেখতে পাই, একদম হচ্ছে পুরো ঘাটটা এইভাবে একদম বো লাইক এইভাবে ওপিস্থুটোনাস পজিশন, মানে মাথাটা এরকম এরকম পুরো এরকম একদম হয়ে যাবে। ইরিটেবিলিটি অ্যান্ড হাই পিচ ক্রাই, ফিভার অ্যান্ড ডিফিকাল্টি ইন ফিডিং অ্যান্ড অ্যানোরেক্সিয়া, বালজিং অর টেন্স ফন্টানেলস, ঠিক আছে। এটা কিন্তু এদিকে বেডটা, ঠিক আছে, মানে পজিশনটা তোমরা কনফিউজ হয়ে যাবে, এক সেকেন্ড আমি আরেকবার বলছি। ধরো এদিকে হচ্ছে বেডটা আছে, পেশেন্টের মাথাটা এরকম, দিয়ে বডিটা পুরো এরকম হয়ে যাবে, ঠিক আছে, একদম অপিস্থুটোনাস পজিশন, তোমরা নিশ্চয়ই দেখেওছো এটা, একদম মানে মাথাটা এইভাবে একদম পুরো এরকম বো লাইক একটা পজিশন আমরা দেখতে পাই, ঠিক আছে। এরপর ইন মেনিঙ্গোকক্কাল মেনিনজাইটিস, ভমিটিং, পেটিকি, পারপোরিক স্কিন র্যাশেস, পেরিফেরাল সার্কুলেটরি কোলাপস, ওয়াটার হাউস ফেড্রিকশন সিনড্রোম অ্যান্ড শক, এগুলো হচ্ছে আমরা দেখতে পাই। চিলড্রেন অ্যাডোলসেন্টে হচ্ছে আইসিপি ইনক্রিজ থাকে, হেডেক, ব্রেডিকার্ডিয়া, ইরিটেবিলিটি, ভমিটিং, ফিভার, নজিয়া অ্যান্ড ভমিটিং, ডিটোরেশন ইন লেভেল অফ কনসিয়াসনেস, irritability and agitation and photophobia. In meningococcal meningitis, vomiting, petechiae, সেম জিনিসটাই লেখা আছে। ইয়ার ড্রেনসেট ইজ সিন উইথ নিউমোকক্কাল মেনিনজাইটিস, পজিটিভ কার্নিং সাইন অ্যান্ড ব্রুজিনস্কি সাইন, যেটা আমরা অলরেডি পড়েছি ইন কেস অফ অ্যাডাল্ট। কার্নিং সাইন মানে কি, ডিউ টু সিভিয়ার স্টিফনেস অফ হ্যামস্টিক, ইনএবিলিটি টু এক্সটেন্ড দ্য লেগস when the thigh is flexed anteriorly of the hip. আর ব্রুজিনস্কি সাইন মানে সিভিয়ার নেক স্টিফনেস অর নেক ফ্লেকশন কজ অ্যাডাকশন অ্যান্ড ফ্লেকশন মুভমেন্ট অফ দ্য লোয়ার এক্সট্রিমিটিস, এগুলো আমরা দুটোই পড়েছি কিন্তু অ্যাডাল্টে, ঠিক আছে। এই যে কার্নিং সাইন, এটা কে হিসেবে আমি মনে রাখতাম, মানে অনেকটা কে এর মতো দেখতে, ঠিক আছে, এরকম কেটা যেরকম থাকে কে এর মতো দেখতে লাগছে, তাহলে এটা কার্নিং সাইন। ব্রুজিনস্কি সাইনটা নেকটা এইভাবে হচ্ছে আমাদের ফ্লেকশন করলে এক্সট্রিমিটিসটা উপর দিকে এইভাবে উঠে যাবে। আর কার্নিং সাইনে যখন এরকম দেওয়া হয় আর এটাকে যখন হাইপার এক্সটেন্ড করা হয় তখন হচ্ছে আমাদের নেকটা এইভাবে একটা পেন বা আমরা একটা পেন ফিল করি, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কার্নিং সাইন। এরপর হচ্ছে সিএসএ ভ্যালু ইন মেনিনজাইটিস, এটা অত কিছু আসে না, শুধু ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে মনে রাখবে যে সিএসএফ যে ওপেনিং প্রেসারটা সেটা হাই থাকে, ঠিক আছে। বাকি এগুলো তো আমরা পড়লাম, গ্লুকোজ লো থাকে, প্রোটিন হাই থাকে, লিউকোসাইড কাউন্ট হাই থাকে, বাকি এগুলো সেম। নর্মাল সিএসএফ ভ্যালুর এটা ভাইরাল মেনিনজাইটিসের ক্ষেত্রে আচ্ছা, ব্যাকটেরিয়ালে কিন্তু টার্বিড থাকে সিএসএফটা, ভাইরালে কিন্তু ক্লিয়ার থাকে। বাকি জিনিসগুলো হচ্ছে লিউকোসাইড কাউন্টটা এখানে কিন্তু কম থাকে ভাইরালে। ব্যাকটেরিয়ালে সেপটিক, যেহেতু
সেপটিক মানে ইনফেকশন থাকবে, ওই জন্য লিউকোসাইট কাউন্টটা হাই থাকে। ভাইরালটাকে আমরা ওই জন্য অ্যাসেপটিক বলি, তো নামটা দেখেও আমরা মনে রাখতে পারি, ঠিক আছে। আর গ্লুকোজটা এখানে নর্মাল থাকে। ব্যাকটেরিয়ালি আমি বললাম যে লো থাকে, কারণ কি ওটা এইভাবে মনে রাখি যে ব্যাকটেরিয়াগুলো খেয়ে নেয়, ঠিক আছে। ভাইরাস হচ্ছে খেতে পারবে না, ব্যাকটেরিয়া খেয়ে নেয়, এভাবে হচ্ছে মনে রাখার জন্য বলছি। আর ভাইরালে হচ্ছে ওটা নর্মাল থাকে, প্রোটিনটা ভাইরাল নর্মাল থাকে, আর সিএসএফটা স্লাইটলি হাই। ফাঙ্গালে হচ্ছে টার্বিড, বাকিগুলো এটা সেম অ্যাজ এগুলো অতটা আসে না। টিবি মেনিনজাইটিসটা মনে রাখবে, ব্যাকটেরিয়াল আর ভাইরালটা, ঠিক আছে। ক্লিয়ার আর স্ট্র কালার, লিউকোসাইটটা এখানেও হাই হয়, গ্লুকোজ লো, প্রোটিন হাই, আর সিএসএফ প্রেসার সেম, মানে ব্যাকটেরিয়ালটার মতো সেম একদম টিবি মেনিনজাইটিসেও হয়, আর ভাইরালটা একটু আলাদা রকম হয়, সেটা মনে রাখবে। দেন হচ্ছে নার্সিং কেয়ার, অ্যাসেস অল ভাইটাল অ্যান্ড নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট অর সাইন অফ ইনক্রিজড আইসিপি, প্রোভাইড রেস্ট, ডিক্রিজ অর কন্ট্রোল লাইট অ্যান্ড নয়েজ, পজিশন হচ্ছে সাইড লাইন with head supported with extension, provide respiratory isolation precaution for at least 24 hours after antibiotics are administered, provide droplet precaution for at least 48 hours, usually after 48 hours after start of antibiotic therapy, client may no longer contagious. Drug of choice হচ্ছে penicillin, drug of choice হচ্ছে second drug of choice হচ্ছে ceftriaxone, monitor intake output chart, fluid balance and assess LOC, initiate seizure precaution and monitor for meningeal irritation, assess peripheral vascular status. Waterhouse-Fredrickson syndrome is an adrenal gland failure due to bleeding into the adrenal gland. It is usually caused by severe meningococcal meningitis resulted in peripheral vascular collapse. So it is the most severe complication of the bacterial meningitis. খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। Elevate the head of the bed 30 degree, avoid neck flexion and extreme hip flexion. এরপর আমরা আসছি যেটা হচ্ছে সিজার ডিসঅর্ডার। সিজার ডিসঅর্ডার কি? এক্সেসিভ অর আনঅর্গানাইজড নিউরোনাল চেঞ্জেস ইন দ্য বা নিউরোনাল ডিসচার্জেস ইন দ্য ব্রেন, সেটাকে আমরা বলবো সিজার ডিসঅর্ডার, ঠিক আছে। এরপর ক্লাসিফিকেশন সাচ as generalized, tonic, absence, etc. depending on the area of the brain involvement. Partial seizure arise from a specific area in the brain or only one side of the brain and cause limited symptom. Most common type of seizure in neonates, subtle seizure. এগুলো ওয়ান লাইনার খুব ইম্পর্টেন্ট। মোস্ট কমন টাইপ অফ সিজার ইন নিওনেট, দ্যাট ইজ দ্য সাটেল সিজার। মোস্ট কমন টাইপ অফ সিজার ইন চিলড্রেন হচ্ছে ফেব্রাইল সিজার। ড্রাগ অফ চয়েস ফর ফেব্রাইল সিজার ইন্ট্রানেজাল মিডোজোলাম অ্যান্ড রেকটাল ডায়াজেপাম, দুটোই হচ্ছে ড্রাগ অফ চয়েস ইন কেস অফ ফেব্রাইল সিজার, ঠিক আছে। ড্রাগ অফ চয়েস ফর স্টেটাস এপিলেপটিকাস হচ্ছে লোরাজেপাম। কজেস ইনক্লুড ট্রমা, টিউমার, জেনেটিক ফ্যাক্টর, সার্কুলেটরি মেটাবলিক ডিসঅর্ডার, টক্সিসিটি অ্যান্ড ইনফেকশন। তাহলে এই মোস্ট কমন আর ড্রাগ অফ চয়েসগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো ওয়ান লাইনার টাইপের চলে আসে। অবটেন ইনফরমেশন ফর প্যারেন্টস অ্যান্ড কালেক্ট এনি পাস্ট অর প্রেজেন্ট হিস্ট্রি অফ দ্য সিজার্স। Ask the child about the presence of aura, warning sign of impending seizure. If febrile seizure suspected, then protect from shivering because it increased metabolic rate, then further raise temperature. Protect the child from physical injury during seizure. এরপর আমরা আসছি যেটা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। সিজারে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি আমরা ইনজুরিটাকে দিই, ঠিক আছে, যাতে ইনজুরি না হয়। অলওয়েজ সিজারে দেখবে যেগুলো প্রায়োরিটি কোয়েশ্চেন থাকে, তো সেখানে আমরা ইনজুরিটাকে ফার্স্ট প্রেফারেন্স দিই। কিন্তু আবার এয়ারওয়ে মেনটেন্যান্স যদি থাকে, মানে এয়ারওয়ে তো তখন সিজার, ডিউরিং সিজার আমরা এয়ারওয়ে কিছু করতে পারবো না, বাট বিফোর সিজার কিন্তু এয়ারওয়েটা আমরা আগে মানে জানি যে এরপর পেশেন্টের সিজার হতে পারে, তখন কিন্তু আমরা হচ্ছে অক্সিজেনটা আগের থেকেই দিয়ে দেবো, বা সিজারের পরে আফটার সিজার আমরা কিন্তু অক্সিজেন দিতে পারি। তো কোয়েশ্চেনটা ভালোভাবে রিড করবে, তারপরেই আনসারটা করবে। সিজার দেখেই একদম ইনজুরি প্রিভেনশন করে দিও না, ঠিক আছে। এরপর হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, যেটাকে এএসডি বলছি। It is a complex of neurodevelopmental disorder and is alteration in social interaction and verbal impairment and bizarre behavior pattern. Impairment include mild to severe. মানে অটিজম স্পেকট্রামের ডিসঅর্ডার আমরা আগের দিন ইয়েতেও পড়ছিলাম, কি বলে, মেন্টাল হেলথ নার্সিংয়ে, সেখানের মতোই অটিজম হচ্ছে ইম্পেয়ারমেন্ট ইন কমিউনিকেশন। অ্যাসপারগার সিনড্রোম আমরা অলরেডি পড়েছি। রেড সিনড্রোমটা হচ্ছে কি ইম্পেয়ারমেন্ট ইন ল্যাঙ্গুয়েজ, কোঅর্ডিনেশন অ্যান্ড রিপিটেটিভ মুভমেন্টস, ইনসিডেন্ট মোর ইন ফিমেল চাইল্ড। রেড সিনড্রোমটা কিন্তু আমরা ফিমেল চাইল্ডে বেশি দেখতে পাই, আর এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কোঅর্ডিনেশন আর রিপিটেটিভ মুভমেন্টস হয়, ঠিক আছে। রেড সিনড্রোমটাও ইম্পর্টেন্ট, মনে রাখবে সিমটমগুলো। সাইন অ্যান্ড সিমটম হচ্ছে সোশ্যাল অল্টারেশন, কমিউনিকেশন অ্যান্ড ভার্বাল অল্টারেশন, বিহেভিয়ার অল্টারেশন। নার্সিং কেয়ার, ডিটারমাইন দ্য চাইল্ডস হ্যাবিট, রুটিনস অ্যান্ড প্রেফারেন্সেস অ্যান্ড মেনটেন কনসিস্টেন্সি অ্যাজ মাচ অ্যাজ পসিবল। 6 সাইকোলজিক্যাল কেয়ার।
এরপর আমরা আসছি যেটা, সেটা হচ্ছে মেন্টাল রিটার্ডেশন। মেন্টাল রিটার্ডেশন কি? ইট ইজ অলসো নোন অ্যাজ ইন্টালেকচুয়াল ডিসএবিলিটি অর কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। মেন্টাল রিটার্ডেশন মেজার করার একটা ফর্মুলা থাকে, দ্যাট ইজ IQ ইকুয়াল টু MA/CA ইন্টু 100, মানে মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। নর্মাল অর এভারেজ IQ ইন হিউম্যান বিং ইজ 90 থেকে 110। CA মিনস ক্রোনোলজিক্যাল এজ, অ্যান্ড যেটা মানে যেটা অ্যাকচুয়াল এজ আমাদের, সেটা বা ফিজিক্যাল এজ, সেটা হচ্ছে আমাদের CA, যেটা হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ। মেন্টাল এজ মানে হচ্ছে যেটা বেসড অন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য মেন্টাল, মানে মাইন্ডের ডেভেলপমেন্ট কেমনভাবে হয়েছে, সেটা হচ্ছে আমাদের মেন্টাল এজ। এরপর হচ্ছে IQ লেভেলটা দেখো, এটা আসে কোয়েশ্চেনে, ঠিক আছে। যেটা হচ্ছে মাইল্ড MR 50 থেকে 70, এডুকেবল MR, মানে যেটা মাইল্ড MR-এর ক্ষেত্রে আমরা তাদেরকে এডুকেট করতে পারি, এডুকেবল MR আমরা বলি। মডারেট MR যেটা 35 থেকে 49, যেটা হচ্ছে ট্রেনেবল MR। সিভিয়ার MR যেটা 20 থেকে 25 IQ লেভেলটা, এটা হচ্ছে কাস্টোডিয়াল অর ডিপেন্ডেন্ট MR। এই টার্মগুলো কিন্তু আসে। প্রোফাউন্ড MR লেস দ্যান 20 হলে সিভিয়ারলি হ্যান্ডিক্যাপড। তাহলে মাইল্ডের ক্ষেত্রে 50 থেকে 70, এইভাবে কোশ্চেন আসে যে কোনটা আমরা এডুকেবল, মানে আমরা এডুকেট করতে পারি বাচ্চাকে, কোন IQ লেভেলটা দিয়ে, IQ এর রেঞ্জগুলো থাকে, ঠিক আছে। 50 থেকে 70 যেটা মাইল্ড MR, সেটা হচ্ছে এডুকেবল। মডারেট 35 থেকে 49, যেটা ট্রেনেবল। সিভিয়ার হচ্ছে 20 থেকে 25, যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট MR, আর লেস দ্যান 20 হলে সেটা হচ্ছে সিভিয়ারলি হ্যান্ডিক্যাপড MR, ঠিক আছে। এরপর আমরা আসছি যেটা, মানে এগুলো আমরা CNS ডিসঅর্ডার নিয়ে পড়লাম, ঠিক আছে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রেসপিরেটরি ডিসঅর্ডার। সো রেসপিরেটরি যে ডিসঅর্ডার্স, তার মধ্যে আমরা ফার্স্টেই যেটা পড়বো সেটা হচ্ছে ক্রুপ সিনড্রোম, বা আমরা ক্রুপ বলে থাকি, ঠিক আছে। ইট ইজ দ্য ডিসঅর্ডার অফ দ্য রেসপিরেটরি সিস্টেম, অ্যান্ড ইন দিস ডিসঅর্ডার মাল্টিপল পার্টস আর এফেক্টেড অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। ডায়াগনোসিস ইজ মেড বাই থ্রোট সোয়াব কালচার। ক্লাসিফিকেশন অফ ক্রুপ সিনড্রোম, একটা হচ্ছে অ্যাকিউট এপিগ্লটাইটিস, যেটার মধ্যে ইট ইজ দ্য ইনফ্লামেশন অফ দ্য এপিগ্লটাইটিস ডিউ টু দ্য ব্যাকটেরিয়াল ইনফেকশন। ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য এপিগ্লটিসের ইনফেকশন বা ইনফ্লামেশন হয়ে যায়, সেটাকে আমরা এপিগ্লটাইটিস বলে থাকি, ঠিক আছে। কজেটিভ এজেন্ট হচ্ছে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ B or HIV and beta hemolytic streptococci. It is the most commonly seen in 3 to 5 year of age group and during winter season. তাহলে এগুলো সবগুলোই, প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্ট্যান্ট। কজেটিভ এজেন্টটাকে HIV, বাট হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ B and the beta hemolytic streptococcus, most commonly seen in 3 to 5 year of age group during winter season. Assessment finding কি? high grade fever, drooling, dysphagia, odynophagia, dysphonia and aphonia. এগুলো হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট ফাইন্ডিংস। এখানে আমরা একটা জিনিস পাই, যেটা হচ্ছে আমাদের 5D বলে থাকি, ঠিক আছে। ড্রুলিং, ডিসফেজিয়াটা তো আমরা পড়লাম। বাকি যে জিনিসগুলো হয়, যেটা হচ্ছে ডিস্ট্রেস আর ডিজনিয়া। ডিস্ট্রেস, এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4-এ হচ্ছে আমাদের ডিস্ট্রেস, অ্যান্ড হচ্ছে 5-এ হচ্ছে ডিজনিয়া। এগুলো হচ্ছে আমাদের 5D। আমরা অনেক সময় 5D বলে লেখা থাকে, যে 5D সিমটমসগুলো কী কী সেটার জন্য বলে দিলাম, ঠিক আছে। ড্রুলিং, ডিসফেজিয়া, ডিসফোনিয়া, ডিস্ট্রেস অ্যান্ড ডিজনিয়া। আচ্ছা, ডিসফোনিয়া মানে কি? মানে হচ্ছে আমাদের সাউন্ডের, যে সাউন্ডটা আমরা প্রডিউস করছি, কথা বলছি, সেটার হচ্ছে চেঞ্জ অফ পিচ বা হোর্সনেস অফ দ্য সাউন্ডটাকে আমরা বলি ডিসফোনিয়া, ঠিক আছে। ড্রুলিংটা জানো, যে ড্রুল হচ্ছে মানে হচ্ছে স্যালাইভাটা ড্রুলিং হচ্ছে, স্যালাইভাটা পড়ছে, ঠিক আছে, ড্রুল হয়ে হয়ে। ডিসফেজিয়া মানে আমরা জানি ডিফিকাল্টি সোয়ালোয়িং, আর ডিস্ট্রেস আর ডিসনিয়া, ঠিক আছে। বাকি অ্যাফোনিয়া ও ডাইনোফেজিয়া, এগুলো আমরা হাই গ্রেড ফিভার, এগুলো আমরা পেতে পারি। আরেকটা হচ্ছে স্পাসমোটিক ল্যারিঞ্জাইটিস। তাহলে এপিগ্লটাইটিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটার এই 5D সিমটমটা খুব ইম্পর্ট্যান্ট, কজেটিভ এজেন্ট খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এরপর হচ্ছে স্পাসমোটিক ল্যারিঞ্জাইটিস। ইট ইজ অ্যান অ্যালার্জিক কন্ডিশন। ইন দিস কন্ডিশন ইনফ্লামেশন অ্যান্ড সাডেন মাসেল স্পাজম অফ দ্য ল্যারিংস অকার্স,
Assessment findings: stridor sound, dysphonia, respiratory distress, aphonia. Bacterial tracheitis, it is the inflammation of the trachea due to bacterial infection. Causing agent হচ্ছে Haemophilus influenza type B, beta hemolytic streptococci and pseudomonas. Clinical features হচ্ছে fever, dyspnea, respiratory distress, cyanosis, croupy cough, purulent secretion. এরপর হচ্ছে laryngotracheo bronchitis বা tracheolaryngobronchitis, এটা আমরা বলে থাকি। ইট ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ ক্রুপ সিন্ড্রোম। ওই জন্য অনেক সময় ট্র্যাকিওলারিঙ্গোব্রঙ্কাইটিসটাকেই আমরা বলি ক্রুপ, ঠিক আছে, এটাকেই আমরা ক্রুপ হিসেবে বলে থাকি, ঠিক আছে। ওটা ক্রুপের আন্ডারে ওগুলো দিয়েছে, অনেক সময় ওগুলো আন্ডারে পড়া হয় না, এপিগ্লোটাইটিসটা আলাদা ডিজিজ হিসেবে পড়া হয়। এগুলো সব যেগুলো আন্ডারে দেওয়া আছে ওগুলো আলাদা হিসেবে ডিজিজ হিসেবে পড়া হয়। যেটা ক্রুপটা সেটা অ্যাকচুয়ালি ল্যারিঙ্গোট্র্যাকিও ব্রঙ্কাইটিসটাকে আমরা ক্রুপ বলে থাকি। আর এটা মোস্ট কমন টাইপ অফ ক্রুপ সিন্ড্রোম, ওই জন্যে আমরা ওটা ক্রুপই বলি। ইট অকার্স মোস্টলি ভাইরাল ইনফেকশন অ্যান্ড সামটাইম ব্যাকটেরিয়াল ইনফেকশন অলসো। মেনলি ভাইরাল দিয়ে হয়। কজেটিভ এজেন্ট ভেরি ইম্পর্টেন্ট, RSV, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, আর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ক্লিনিক্যাল ফিচার কি? হাই গ্রেড ফিভার, নেজাল ফ্লেনিং, স্টার্নার রিট্রাকশন, রেসপিরেটরি স্ট্রাইডার, ডিজনিয়া, রেসপিরেটরি ডিস্ট্রেস, আর হচ্ছে সাইনোসিস, ঠিক আছে। এখানে হচ্ছে নেজাল ফ্লেরিং, এগুলো হচ্ছে আমরা পাবো, কিন্তু এপিগ্লোটাইটিসে যেগুলো 5D সিমটমটা সেগুলো দেখতে পাবো। তাহলে এই দুটো ডিফারেন্সিয়েট করতে যেমন পারো, ঠিক আছে। গ্রুপটা মানে হচ্ছে ট্র্যাকিও ল্যারিঙ্গো ব্রঙ্কাইটিস বা ল্যারিঙ্গো ট্র্যাকিও ব্রঙ্কাইটিস, আর হচ্ছে আমাদের এপিগ্লোটাইটিসটা, এই দুটো খুব ভুলি যায়, ঠিক আছে। এপিগ্লোটাইটিসে ওই 5D সিমটম মনে রাখবে, আর এখানে তো বাকি যে নেজাল ফ্লেরিং, হাই গ্রেড ফিভার, স্টার্নার রিট্রাকশন, এগুলো হচ্ছে আমরা পাবো, ঠিক আছে। ডিজনিয়া, রেসপিরেটরি ডিস্ট্রেস, সাইনোসিস, এগুলো তো সবেই আমরা পাই। মাফল ভয়েস, স্ট্রাইডার, অ্যাফোনিয়া অ্যান্ড ট্রাইপড পজিশনিং, এগুলো হচ্ছে আমরা দেখতে পাবো, ঠিক আছে। এরপর এখানে একটা কোয়েশ্চেন আছে যে হচ্ছে 7-year-old child is brought to the ER at midnight by his mother after symptom appear abruptly. The nurse initial assessment reveals a temperature of 104.5 degree, difficulty swallowing, তাহলে ডিসফেজিয়া আছে, ড্রুলিং আছে, অ্যাবসেন্স অফ আ স্পন্টেনিয়াস কাফ, তাহলে এগুলো কিসের সিমটম? ডিগুলো আমরা কিসের সিমটম বলেছিলাম? দ্যাট ইজ দ্য এপিগ্লোটাইটিস অ্যান্ড অ্যাজিটেশন। দিস সিমটমস আর ইন্ডিকেটিভ অফ উইচ অফ দ্য ফলোয়িং? ডাইরেক্ট আমরা এপিগ্লোটাইটিস বলে দেবো, ঠিক আছে। এখানে সেম জিনিসগুলো লেখা আছে, তোমরা দেখে নিও যে কাফ, স্ট্রাইডার, পুরুলেন্ট। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ ক্রুপ হচ্ছে ইউএরআই, ক্রুপি কাফ, স্ট্রাইডার, ডিসনিয়া, লো গ্রেড ফিভার, স্লো প্রোগ্রেশন, এজ গ্রুপ মোস্ট এফেক্টেড 3 months to 3 years। আর আমরা হচ্ছে ইয়ের ক্ষেত্রে যেটা আমরা এপিগ্লোটাইটিসে 3 to 5 year বলেছিলাম, ঠিক আছে। আর এখানে 3 months to 3 years, মানে বাচ্চাদের হচ্ছে গ্রুপটা বেশি দেখা যায়, একদম ছোট বাচ্চাদের। তারপর আমরা হচ্ছে এপিগ্লোটাইটিসটা একটু বড়দের, মানে বড় বাচ্চাদের একটু দেখতে পাই। 3 cardinal features of epiglottitis: drooling, spontaneous absence of spontaneous cough, agitation. Epiglottitis has a rapid onset and accompanied by high fever and dysphagia. আর একটা জিনিস, এপিগ্লোটাইটিসটা কিন্তু এমার্জেন্সি সিচুয়েশন, যেহেতু এটা হচ্ছে তোমার একদম এয়ারওয়ে ব্লক হয়ে যাচ্ছে না, এটা একদম এমার্জেন্সি সিচুয়েশন, আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ব্লক আসছে, তো ওই জন্য এমার্জেন্সি এটা সিচুয়েশন হিসেবে ধরা হয়। এমার্জেন্সি মানে ইমিডিয়েটলি এটাকে ট্রিট করতে হবে। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ অ্যাকিউট ল্যারিঙ্গোট্র্যাকিও ব্রঙ্কাইটিস, এলটিপি ইনক্লুড স্লো অনসেট, এটা কিন্তু স্লো অনসেট হবে, ওয়েরাস এপিগ্লোটাইটিসটা কিন্তু সাডেন অনসেট হয়, ঠিক আছে, র্যাপিড অনসেট। আর গ্রুপটা হচ্ছে স্লো অনসেট উইথ দ্য হিস্ট্রি অফ ইউআরআই, লো গ্রেড ফিভার, স্ট্রাইডার, ব্রাসি কাফ অ্যান্ড ইরিটেবিলিটি। এখানে আমরা ব্রাসি কাফটা দেখতে পাই, ঠিক আছে, গ্রুপে, বা হচ্ছে বার্কিং কাফ, ব্রাসি কাফ, এই জিনিসটা আমরা বলে থাকি। আর একটা জিনিস গ্রুপে হচ্ছে ট্রাইপড পজিশনিংটা আমরা দেখতে পাই, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নেজাল ট্রেনিং, এগুলো ব্রাসি গ্রাফ যেটা এখানে পড়লাম, এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট ইন কেস অফ গ্রুপ। নার্সিং কেয়ার কি? মনিটর ভাইটাল সাইন, প্রোভাইড সেমিফাউলার পজিশন, প্রোভাইড অক্সিজেন থেরাপি, কুল মিস টেন্ট, nebulization should be provided to prevent dryness of the respiratory tract. Treatment should be provided according to type of group syndrome as per order. Administer epinephrine if condition goes out of control, or administer heliox, যেটা হচ্ছে mixture of helium and oxygen which reduce the ব্রিদিং এফেক্ট। তাহলে হেলিওক্স অনেক সময় অ্যাডমিনিস্টার করা যায়, যেটা হচ্ছে ব্রিদিং এফেক্টটাকে হচ্ছে, ব্রিদিং যে এফোর্টটা সেটাকে হচ্ছে রিডিউস করে। এরপর আমরা আসছি ব্রঙ্কাইটিস অ্যান্ড রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, যেটা RSV।
Bronchitis মানে আমরা জানি inflammation of the bronchioles that cause production of thick mucus that occludes the bronchioles. It can cause acute viral infection and is most common cause of bronchiolitis. RSV is not transmitted by airborne, it is transmitted by direct contact with respiratory secretion. ঠিক আছে। It is mostly affected 6-month-old infant, winter and spring season. Prevention by improved breastfeeding, frequent and hand washing, and administer medication. Drug of choice to prevent RSV, palivizumab vaccine via IM route, ribavirin drug via intranasal route, এটা হচ্ছে দেওয়া হয়। ঠিক আছে, হচ্ছে আরএসবিটা প্রিভেন্ট করার জন্য রিবাভিরিন ড্রাগটা আসে কোশ্চেনে। সাইন অ্যান্ড সিমটমস অফ আরএসবি যেটা হচ্ছে রাইনোরিয়া, ফ্যারিঞ্জাইটিস, কাফিং, স্নিজিং, উইজিং, ফিভার অ্যান্ড আই অ্যান্ড ইয়ার ড্রেনেজ, সাইন অফ এয়ার হাঙ্গার, ট্যাকিপনিয়া, রিট্রাকশন অ্যান্ড সাইনোসিস। ইন লেটার স্টেজ while condition worsen, ট্যাকিপনিয়া হচ্ছে greater than 70 beats per minute, decreased breath sounds and poor air exchange and listlessness and episode of apnea, এগুলো হচ্ছে আমরা লেটার স্টেজে আরএসবি দেখতে পাবো। Assess vital sign, administer cool humidifier oxygen, adequate fluid, এগুলো nursing care, isolate the child in the hospital and place the child in room with another child with RSV, follow contact and standard precaution while caring the child and ensure that nurses caring RSV positive child who do not care another child, যাতে করে ক্রস ইনফেকশনটাকে প্রিভেন্ট করা যায়। ঠিক আছে, এই যে কন্ট্যাক্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড প্রিকশন। প্লেস দ্য চাইল্ড ইন সেমি ফাউলার টু ফাউলার উইথ আ স্লাইটলি এক্সটেন্ডেড। যে কোনো রেসপিরেটরি আমরা পড়বো বা পড়েছি সেগুলো আমরা অলরেডি আমরা জানি যে ওখানে হচ্ছে সেমি ফাউলার আর ফাউলার পজিশন দেওয়া হয় যাতে ওই ডিজনিয়া বা রেসপিরেটরি যে সিমটমগুলো সেগুলো আমরা কম করতে পারি। এরপর আমরা আসছি যেটা হচ্ছে অ্যাজমা। ইট ইজ আ ক্রনিক ইনফ্লামেটরি ডিসঅর্ডার অফ দ্য এয়ারওয়ে which includes spasm of the bronchi and bronchioles, edema of the mucous membrane, increased secretion and respiratory acidosis from accumulation of the carbon dioxide. Status asthmaticus মানে কি acute asthma attack more than greater than 30 minutes ধরে হয়, more which in child displays respiratory distress. It is a medical emergency and should be treated immediately, otherwise condition will be fatal. Therapeutic measure include refrain from allergens, use short acting or rescue bronchodilators through meter dose inhaler, MDI or through nebulizer. এটা হচ্ছে আমাদের থেরাপিউটিক মেজার। দেন হচ্ছে ডায়াগনোসিস ইজ ডান অন দ্য বেসিস অফ চাইল্ড সিমটমস। আমরা মিটার ডোজ ইনহেলার দিয়ে হচ্ছে পেশেন্টকে সবসময় হচ্ছে মিটার ডোজ ইনহেলার, ওই জন্য বাচ্চার ক্ষেত্রে তো তারা নিজেরা ইউজ করতে পারে না, ওই জন্য আমরা একটা স্পেসার ইউজ করে থাকি ইন কেস অফ চিলড্রেন মিটার ডোজ ইনহেলারের সাথে। আর বড়দের ক্ষেত্রে আমরা মিটার ডোজ ইনহেলার দিয়ে থাকি, কারণ কি এমডিআইটা ইউজ করারও একটা টেকনিক আছে, ওটাকেও একদম কোঅর্ডিনেশন করেই করতে হয়। ঠিক আছে, তো ওই টেকনিকটা বাচ্চারা তো করতে পারবে না, তার জন্যই ওটা বাচ্চাদের জন্য হচ্ছে একটা স্পেসার ইউজ করা হয়। সাইন অ্যান্ড সিমটমস হচ্ছে ডিজনিয়া, উইজিং ডিউরিং এক্সপিরেশন। কার্ডিনাল সাইন অফ অ্যাজমা, উইজিংটা আমরা আগেও পড়েছি। ব্রিথলেসনেস, রেস্টলেসনেস, লেবার্ড ব্রিদিং, কাফ ইউজুয়ালি সিন অ্যাট নাইট অর আর্লি মর্নিং, ট্যাকিকার্ডিয়া অ্যান্ড ট্রাইপড or upright sitting position, bronchoconstriction, bronchospasm and obstruction due to histamine which released by mast cells. প্রায়োরিটি নার্সিং ইন্টারভেনশন কি উইথ স্ট্যাটাস অ্যাজমাটিকাস, যাদের হচ্ছে অ্যাকিউট অ্যাটাক হয়েছে তাদের ক্ষেত্রে কি করব, প্রায়োরিটিতে অ্যাসেস এয়ারওয়ে প্রেটেন্সি অ্যান্ড respiratory status, administer humidified oxygen by nasal cannula or face mask, administer quick relief or short acting bronchodilators, initiate an IV line, prepare the child for a chest radiograph as per order, prepare to obtain a blood sample for determining ABG analysis। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা আসছি যেটা হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া কি, ইট ইজ দ্য ইনফ্লামেশন অর কনসোলিডেশন অফ দ্য পালমোনারি প্যারেনকাইমা, ফাংশনাল ইউনিট অফ লাংস, অ্যালভিওলাই অর বোথ, কজড বাই ভাইরাস, ব্যাকটেরিয়া অ্যান্ড অ্যাসপিরেশন অফ ফরেন সাবস্টেন্সেস। এম্পাইমা মানে কি, পাস কালেকশন ইন দ্য স্পেস বিটুইন দ্য লাংস অর প্লিউরাল ক্যাভিটি। প্লিউরাল ইফিউশন মানে ফ্লুইড অর ওয়াটার কালেকশন ইন স্পেস বিটুইন দ্য লাংস অর প্লিউরাল ক্যাভিটি। কনসোলিডেশন মানে হচ্ছে compressible or gathering the lung tissues that have filled with liquids instead of air. This is marked by induration, একটা swelling হয়ে যায়, induration হয়ে যায়, swelling and hardening. It is a radiological cardinal sign of pneumonia.
Diagnosis made by chest x-ray, blood culture and other blood test. Chest x-ray তে gold standard or confirmatory diagnosis of pneumonia, but this test is not identify pathogenic causative organism কিন্তু আইডেন্টিফাই করতে পারে না। কারণ কি এক্সরেতে কি আমরা অর্গানিজম দেখতে পাবো? সেক্ষেত্রে আমাদেরকে কালচার করতে হবে, মানে যেটা চোখে দেখবো সেটাতেই তো আমরা অর্গানিজমটা বুঝতে পারবো। এক্সরেতে তো আর অর্গানিজম দেখা যায় না, ঠিক আছে? তাহলে এক্সরেটা এমনিতে কনফার্মেটরি ডায়াগনোসিস অফ নিউমোনিয়া, কিন্তু আমাদেরকে অর্গানিজমটা আইডেন্টিফাই করার জন্য অর্গানিজমটা আইডেন্টিফাই করতে হবে, তারপরে তো আমরা অ্যান্টিবায়োটিক স্টার্ট করবো, তাই না? তো হচ্ছে সেই জন্য আমরা কালচার করি, ঠিক আছে? ভাইরাল নিউমোনিয়া ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ নিউমোনিয়া। প্রাইমারি অ্যাটিপিক্যাল নিউমোনিয়া usually caused by mycoplasma pneumoniae or chlamydia pneumoniae occurs mostly in fall or winter season. A dry hacking cough is usually seen in this. Bacterial pneumonia is more severe type of pneumonia, require hospitalization. Community acquired pneumonia is caused by an infectious agent contracted outside the hospital. Hospital acquired মানে it occurs after 48 hours of hospital admission. এগুলো আমি অলরেডি রেসপিরেটরি সিস্টেমে বলেছি হসপিটাল অ্যাকোয়ার্ড মানে কি সেটা ভালোভাবে ডিসক্রাইব করেছিলাম, ঠিক আছে? অপরচুনিস্টিক নিউমোনিয়া অকার্স ইন দ্য ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট। ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া রেফার্স টু নিউমোনিয়া অকার্স more than 48 to 72 hours of after endotracheal intubation. Anatomical classification include bronchopneumonia, lobar pneumonia and interstitial pneumonia. এগুলো হচ্ছে anatomical classification of pneumonia. এরপর যেটা আসছি সেটা হচ্ছে স্টেজেস অফ নিউমোনিয়া। এটা কিন্তু অনেক সময় স্টেজেসটা পরপর চলে আসে, এটা একটু মাথায় রাখবে। প্রথম স্টেজটা হচ্ছে কনজেশন। ফার্স্ট 24 আওয়ার্সে হচ্ছে আমরা কনজেশন দেখতে পাই, যেটাতে কি হয় ভাস্কুলার ডাইলেশন, অ্যালভিওলার এক্সুডেটস। কনজেশন মানে কি, সেটা কনজেস্ট হয়ে গেছে, মানে কোনো একটা জায়গায় কনজেস্টেড হয়ে গেলে আমরা বলি না খুব একদম কনজেস্টেড হয়ে গেছে, সেটা এখানে অ্যালভিওলার এক্সুডেট থাকে, ওই জন্য হচ্ছে ওই জায়গাটা কনজেস্টেড হয়ে যায়। অ্যান্ড কন্টেনিং মোস্টলি ব্যাকটেরিয়া, মেনি ব্যাকটেরিয়া প্রেজেন্ট ইন দ্য লাংস but few white blood cells are available to fight the infection. The lungs may look red from increased blood flow and swelling of the lung tissue. এখানে কিন্তু তাহলে রেড আমরা দেখতে পাই, ঠিক আছে? স্টেজ 2টা যেটা হচ্ছে রেড হেপাটাইজেশন অর কনসোলিডেশন, সেটা হচ্ছে স্টেজ। এখানে কি দেখতে পাই সেটা হচ্ছে 48 থেকে 72 আওয়ার্সের মধ্যে হয়। অ্যালভিওলার এক্সুডেটস অ্যান্ড কন্টেনিং নিউট্রোফিলস, এরিথ্রোসাইটস অ্যান্ড ফাইব্রিন। দ্য এফেক্টেড লাং বিকাম মোর ড্রাই, গ্র্যানুলার, এয়ারলেস অ্যান্ড রিজেম্বল লাইক লিভার। রেড সেল, হোয়াইট সেল অ্যান্ড ব্যাকটেরিয়া অ্যান্ড সেলুলার ডেব্রিস can clog the lung airways. Air spaces filled by exudate leads to a gross appearance of solidification, consolidation of the alveolar parenchyma, ঠিক আছে? এরপর হচ্ছে স্টেজ 3 যেটা হচ্ছে গ্রে হেপাটাইজেশন, যেটা 4 to 6 ডেজে আমরা দেখতে পাই। ফ্র্যাগমেন্টেড আরবিসি, অ্যালভিওলার এক্সুডেট অ্যান্ড কন্টেনিং নিউট্রোফিল অ্যান্ড ফাইব্রিন। ডেথ টিপিক্যালি অকার ইন সিভিয়ার কেসেস। এক্ষেত্রে এই স্টেজে কিন্তু ডেথ হয়ে যেতে পারে সিভিয়ার কেসে। দ্য লাং looks grey or yellow in color but still has the consistency of liver. Fibrin and hemocysteine and red blood cells break down and lead to more fluid-like exudate. Macrophages, a type of large white blood cells, start to form. Then হচ্ছে আমরা পাবো যেটা হচ্ছে রিজলিউশন, যেটা হচ্ছে more than 6 days. Enzymatic digestion of exudate, final recovery stage. This exudate is digested by enzymatic activity and cleared by macrophages by cuff mechanism. Fluids and breakdown products from the cell destruction are reabsorbed. The airway sacs alveoli return to the normal functioning. মানে এখানে হচ্ছে একদম রিজলভ হয়ে যাচ্ছে, আগের স্টেজে হচ্ছে চলে আসছে, সেটাকে আমরা বলে থাকি রিজলিউশন। তাহলে এই স্টেজগুলো অ্যাটলিস্ট পরপর নামগুলো মনে রাখা ইম্পর্ট্যান্ট। ফার্স্ট স্টেজ হচ্ছে কনজেশন, নেক্সট হচ্ছে রেড হেপাটাইজেশন অর কনসলিডেশন, থার্ড হচ্ছে গ্রে হেপাটাইজেশন, দেন হচ্ছে আমাদের রিজলিউশন, ঠিক আছে? এরপর হচ্ছে নার্সিং কেয়ার কি, অ্যাসেস ভাইটাল সাইন, অ্যাডমিনিস্টার কুল অক্সিজেন আর রেসপিরেটরি ডিস্ট্রেস প্রেজেন্ট, অ্যান্টিবায়োটিক থেরাপি স্টার্টেড অ্যাজ সুন অ্যাজ পসিবল, সাকশনিং ফ্রম বাউল syringes in infant if secretion is there, chest physiotherapy and postural drainage every 4 hours, encourage the child to lie on the affected side if pneumonia is unilateral to split the chest and reduce the discomfort caused by pleural lobbying. নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা চাইল্ডকে হচ্ছে এফেক্টেড সাইডে হচ্ছে লাই করতে বলি, কারণ কি ওটা হচ্ছে স্প্লিন্ট করে আমাদের চেস্টটাকে, ঠিক আছে? অন্য জায়গায় আরও ছড়িয়ে যাবে না, যে জায়গায় আছে সেই জায়গায় লোকালাইজ থাকবে। ওই জন্য আমরা নিউমোনিয়ার ক্ষেত্রে ইউনিল্যাটারাল যদি থাকে, যে সাইডে থাকবে সেই সাইডেই হচ্ছে চাইল্ডকে শুয়ে থাকতে বলি। ট্রিট অ্যাজ পার সিমটোম্যাটিক।
Then আমরা আসছি tuberculosis. It is the contagious disease of Mycobacterium tuberculosis and acid fast bacillus. The mode of transmission is droplet or air from the active case of TB. Cardinal sign and symptom: mild fever, cough, weight loss, anorexia and lymphadenopathy. Screening test of tuberculosis হচ্ছে Mantoux test. Sputum culture is the confirmative diagnosis of tuberculosis. Culture sputum specimen should obtain in the early morning before breakfast. Chest X-ray is supportive of screening diagnosis. It is not confirmative diagnosis of TB. A 9 months dot course may be prescribed to prevent a latent infection. 12 months dot course can be prescribed for a child infective with AIDS or HIV positive. ঠিক আছে, লেটেন্ট ইনফেকশন এটাকে প্রিভেন্ট করার জন্য 9 মান্থ দিলেই হয়, আর 12 মাস আমরা যারা HIV পজিটিভ তাদের ক্ষেত্রে দিয়ে থাকি। Facts about Mycobacterium tuberculosis. M. tuberculosis, also known as Koch bacillus. M. tuberculosis is a gram-positive and high aerobic bacterium which require high level of oxygen. So that way M. tuberculosis mostly affect upper lobe of the lungs where oxygen level are usually high. First discovered in 1882 by Robert Koch. An acid-fast stain such as Zn বা Jane Nelson is commonly used to identify হচ্ছে Mycobacterium tuberculosis. তাহলে Zn স্টেনটা ইউজ করা, এটা হচ্ছে একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে, হাইলি অ্যারোবিক ব্যাকটেরিয়া। Most frequently used diagnostic method for tuberculosis are the tuberculin skin test. এটা কিন্তু স্ক্রিনিং টেস্ট, অ্যাসিড ফাস্ট স্টেন, কালচার অ্যান্ড পলিমারেজ চেন রিয়াকশন, এগুলো হচ্ছে আমরা ডায়াগনস্টিক মেথড ইউজ করে থাকি। আমরা এটা অ্যাডাল্টের রেসপিরেটরি সিস্টেমে অলরেডি টিবিটা ভালো করে পড়েছি। ঠিক আছে, তাহলে এখানে অতটা আর করছি না। ঠিক আছে, তো আজকে এতটা অবধিই থাক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যান্ড ইফ দেয়ার ইজ এনি ডাউট অফ কনফিউশন প্লিজ ডু রাইট ইন দ্য কমেন্টস, and if you like my video please do like, share and subscribe to my channel for more such content and new updates. So thank you so much. Bye bye.